আজ 15 দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সাকিব বাসে যাচ্ছি। বাসায় ঢোকার সাথে সাথে আব্বু বলল, তুই এই বাড়িতে ঢোকার সাহস পেলি কোথায়? কেন? আমি আমার আব্বুর বাসায় আসছি, এদের সাহসী কি আছে? কে তোর আব্বু? হুম? কেন তুমি? আমি তোর আব্বু না। আর আমরা যদি তোর মা বাবা হতাম, তাহলে তোর মা যে 15 দিন হাসপাতালে ছিল, একটা বার খবর নিয়েছিস? একটা বার তোর আম্মুর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেছিস? আজ থেকে আমাদের কোনো ছেলে নেই। যে ছিল আজ সে মারা গেছে। আপু, তুই কিছু বলবি না? দেখ আব্বু কি বলতেছে। ওই, তুই আমাকে আপু বলবি না। শুনতে পাসনি? আমার ভাই মরে গেছে। আপু, তুই এভাবে বলতে পারলি? বললাম না, আমাকে আপু বলবি না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। আর কখনো তোর ওই মুখ আমাদের দেখাবি না। আর যদি কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। কোথায় যাব আমি আব্বু? কার কাছে যাব? তুই কোথায় যাবি তুই ভালো জানিস। আর কোথাও যাওয়ার জায়গা না থাকলে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করিস। ব্যাস, অনেক বলে ফেলেছেন আঙ্কেল। আমার বন্ধুর কেউ না থাকলেও আমি আছি। কথায় বলে না, যার জন্য চুরি করি সেই বলে চোর। তুই চুপ কর। ঠিক আছে আব্বু। ও সরি আব্বু বলার জন্য। আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। যদি না খেয়ে মরে যাই তবুও না। ভালো থেকো আম্মু। শেষবারের মতো আম্মু ডাকলাম, ভুল হলে মাফ করে দিয়েন। এই বলে সাকিব সহ বাড়ি থেকে বেরিয়ে আসলাম। হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই এতক্ষণ কি হলো, তাই তো? তাহলে 1 মাস আগের ফ্ল্যাশব্যাকে যাই। আমি সালাফি, এনার 2য় বর্ষে পড়ি। আমাদের পরিবারে 4 জন সদস্য, বাবা মা বড় আপু আর হতভাগ্য আমি। আমাদের মধ্যবিত্ত পরিবার। যাই হোক, গল্পে আসে যাক। আমার মা বাবা খুব ভালোবাসে আমায়, কিন্তু বাবা আর আপু সবচেয়ে বেশি ভালোবাসে। মা যদিও ভালোবাসে তবুও সবসময় বকা দেয়, তাই ঘর থেকে বেশি বের হই না। একদিন হঠাৎ মা মাথা ঘুরে পড়ে যায়। তখন আমি আর আপু ছাড়া বাসায় কেউ ছিল না। তো মাকে কোলে তুলে নিয়ে ছুটতে লাগলাম, আর চোখ দিয়ে অজোরে পানি পড়ছিল। অবশেষে 1 কিমি যাওয়ার পর ডাক্তার চেক করে যা বললেন তা শুনে ধপাস করে বসে পড়লাম। ডাক্তার চেক করে কিছু টেস্ট দিয়ে বললেন, এই টেস্টগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসুন। আচ্ছা। আধা ঘন্টা পর টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হলাম। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, রোগীর অভিভাবক আমার কেবিনে আসুন। আমি আর আব্বু ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার বসতে বললেন, আব্বু বসলো, আমি দাঁড়িয়েছিলাম। এরপর ডাক্তার যা বললো তা শুনে আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম, আর আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। রোগীর কিডনি নষ্ট হয়ে গেছে। এসব কি বলছেন ডাক্তার? হুম, উনি আর কয়েকদিনের অতিথি মাত্র। অন্য কোনো উপায় নেই স্যার। যেভাবেই হোক আপনি আমার স্ত্রীকে বাঁচান। যত টাকা লাগে আপনি আমার স্ত্রীকে বাঁচান। আপনি শান্ত হন, একটা উপায় আছে। যদি 2 দিনের মধ্যে কিডনি পাওয়া যায় আর আপনার মায়ের শরীরে ডোনেট করা যায় তাহলেই উনি বাঁচবে। আপনি কিডনির খোঁজ করুন স্যার, যত টাকা লাগে আমরা আপনাকে দেব। তবু আপনি আমার মাকে বাঁচান। আচ্ছা, আপনারা শান্ত হন, আমি দেখছি। আব্বু সহ ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আম্মুর কাছে আসলাম। এসে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আর আব্বু নীরব দর্শকের মতো চোখের জল ফেলছে। এমন সময় বুঝতে পারলাম মা আমার মাথায় হাত বোলাচ্ছে। মাথা ওঠাতে মা বলল, কাঁদিস না বাবা। আর তুই কাঁদছিস কেন? সবার মা কি চিরকাল বেঁচে থাকে? আমি বুঝতে পারছি আমার কোনো বড় রোগ হয়েছে। তোরা কাঁদিস না, আর আমাকে মাফ করে দিস। এতদিন তোকে এত বকেছি, কিন্তু তুই বিশ্বাস কর, কোনো মা বাবা তাদের খারাপ চায় না। আমি মরে গেলে আমার জন্য দোয়া করিস বাবা। আমার কবরের পাশে গিয়ে একটু দোয়া করিস। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। পাগল ছেলে, কেউ কি চিরকাল বাঁচে? একদিন তো সকলকে চলে যেতেই হবে। আমার ঢাক চলে এসেছে বাবা। না, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। পেছন থেকে আপু বলে উঠলো, তারপর দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, ঠিক আছে, আমি কোথাও যাব না। আচ্ছা, তোরা এবার চুপ কর। এরপর আমি আপু মাকে জড়িয়ে ধরে বসে আছি, আর আব্বু কিছু খাবার আনতে গেল। আব্বু খাবার নিয়ে আসার পর আমি আম্মুকে খাইয়ে দিচ্ছি, আর চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু বুঝতে পেরে বলল, আয়, আমি তোকে খাইয়ে দেই। জীবনে আর সুযোগ পাবো কিনা। আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর যদি একবার এসব কথা বলো তাহলে তোমার হাতে খাবোই না। ঠিক আছে, আর বলবো না। আমি তো আর কারোর মেয়ে না যে আমাকে খাইয়ে দেবে। আমার মেয়েটা রে, আয়,
তোকেও খাইয়ে দেই। খাওয়া শেষ করে আম্মু সহ একটু গল্প করলাম আম্মুর কোলে মাথা দিয়ে। কিছুক্ষণ পর আসরের আজান দিল। আম্মুকে বলে নামাজে গেলাম। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতে লাগলাম, আল্লাহ তুমি তো রহিম রহমান, তুমি তো অন্তর্যামী, সবার মনের কথা তুমি জানো। আল্লাহ আমি তোমার এক পাপী বান্দা, তোমার দরবারে দু হাত তুলেছি, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ কি এমন পাপ করছি আমি যে আমার মাকে কেড়ে নিতে চাচ্ছ? আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমাকে নিয়ে নাও, তবু আমার মাকে সুস্থ করে দাও। এরপর আম্মুর কাছে আসলাম। এভাবেই 2 দিন কেটে গেল। আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হচ্ছি, এমন সময় আব্বু ফোন করে যা বললো তা শুনে আমার মা হাত থেকে ফোন পড়ে গেল আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আব্বু ফোন করে বলল, তোর মায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। আমি আর কিছু না বলে দ্রুত হাসপাতালে চলে আসলাম। এতে দেখছি মায়ের অবস্থা ভালো না। আপু মায়ের পাশে বসে কাঁদতেছে, সাকিবও দেখছি কাঁদতেছে। আমি আর কোনো দিন কে না তাকিয়ে সরাসরি ডাক্তারের কেবিনে গেলাম। সাকিবও আমার সাথে গেল। গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখন আমার মায়ের অপারেশন হয়নি কেন, আর আমার মা এরকম করছে কেন? সরি, আমার কিছুই করার নাই। আমরা সব জায়গায় কিডনির খোঁজ করেছি, কিন্তু পাইনি। আপনার মা আর কিছু সময়ের অতিথি মাত্র। আমি আর কিছু বলতে পারছিলাম না। সাকিবকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। সাকিব আমাকে ধরে কেবিনের বাইরে নিয়ে আসলো। কিছুক্ষণ পর আব্বু এসে কাঁদতে কাঁদতে বলল, তোর মা আর কিছু সময়ের অতিথি মাত্র, ডাক্তার সব আশা ছেড়ে দিয়েছে। যা, তোর আম্মুর কাছে শেষবারের মতো কথা বলে আয়। আমি কিছুতে মাকে কোথাও যেতে দেবো না। আমি বেঁচে থাকতে আমার মাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। এই বলে ডাক্তারের কেবিনের দিকে আবার ছুটতে লাগলাম। সাকিবও আমার সাথে গেল। আমি ডাক্তারের কেবিনে গিয়ে সরাসরি ডাক্তারকে বললাম, আমার মাকে বাঁচাতে কিডনির দরকার, তো আমি আমার মাকে কিডনি দেবো। দরকার হলে আপনি আমার 2টা কিডনি নিয়ে নেন, তবু আমার মাকে বাঁচান। না, আমি ডাক্তার হয়ে এটা করতে পারি না। এতে আপনার জীবনের ঝুঁকি হতে পারে। সরি, আমি পারবো না। তুই কি বলছিস এইসব? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোকে এটা করতে দেব না। স্যার আপনি আমায় দয়া করুন, আমার আম্মুকে বাঁচান। আমার আম্মুর জীবনের মূল্য আমার জীবনের থেকে অনেক বেশি। প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি। ঠিক আছে, আপনি উঠুন। আমি আপনার একটা কিডনি নিতে পারবো, তবে যদি আপনার মায়ের সাথে ম্যাচ করে। ধন্যবাদ ডাক্তার, আমার আর মায়ের রক্তের গ্রুপ এক। আচ্ছা স্যার, একটা কথা দিতে হবে আমাকে। আমি যে কিডনি দিচ্ছি আপনি আমার মা বাবাকে বলবেন না। সাকিব আর ডাক্তার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ডাক্তারকে অপারেশনের প্রস্তুতি নিতে বললাম আর আব্বুকে জানাতে পারলাম যে কিডনি পাওয়া গেছে। এরপর আমি আমার মায়ের কাছে গেলাম। মায়ের কথা বলার কোনো শক্তি নেই। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আম্মু তুমি আমাকে ক্ষমা করে দিও। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বেঁচে থাকতে তোমার কিভাবে মরতে দেই বলো? তুমি চিন্তা করিও না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এক জায়গায় যেতে হবে। আব্বু রেগে বলল, এখন তোর মায়ের অপারেশন, আর তুই কোথায় যাবি? হুম? আমি কোনো জবাব না দিয়ে সাকিব সহ বাড়িয়ে বেরিয়ে আসলাম। এরপর সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, দোস্ত তোকে অনেক জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি, জানি না অপারেশনের পর বাঁচবো কিনা, পারলে মাফ করে দিস। ওই বেটা, তুই কই যাবি? মেরে ফেলবে জানিস। কিছু সময় পর অপারেশন হলো। আলহামদুলিল্লাহ অপারেশন ঠিকঠাক হয়েছে। এর কিছুক্ষণ পর আমাকে বেডে শিফট করা হলো। সাথে সাথেই সাকিব দেখতে আসলো। ওকে মায়ের কথা জিজ্ঞেস করায় ও বলল মা ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। কিছুদিন পর আমাকে রিলিজ দেওয়া হলো, কিন্তু বাসায় গেলাম না, যদি সবাই জানতে পেরে যায় এই অভয়ে। কিন্তু সাকিব দেখতে যেত, তাই ওর কাছেই আম্মুর খবর নিতাম। এর কয়েকদিন পর বাসায় যেতে যা হলো আপনারা তো জানেন। এখন আসি বর্তমানে। সাকিব আমাকে নিয়ে তার বাসায় গেল। বাসায় দরজা নক করতেই আন্টি দরজা খুলে দিল আর আমাকে দেখে যা বললো তা শুনে আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না। সাকিব দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সাকিব আমাকে তার ঘরের দিকে যেতে বলে আন্টির কাছে এগিয়ে যেতেই আন্টি বলতে লাগলো, দিনে দিনে তোর সাহস বেশি হয়ে যাচ্ছে। কোন সাহসে তুই ওর মতো ছেলেকে এ বাড়িতে নিয়ে আসলি? আম্মু চুপ কর, ও শুনতে পাবে। শুনতে পেলে তো কি হয়েছে? ওর সাথে ঘোরাঘুরি করে তুইও তো দিনে দিনে বেয়াদব হয়ে যাচ্ছিস। কোন দিন না জানি তুইও আমাকে ফেলে কোথাও চলে যাস। প্লিজ আম্মু, এসব বলা বন্ধ করো। কেন বন্ধ করব? যে ছেলে তার মাকে বাচ্চা মরা অবস্থায় ফেলে চলে যায়, সেই ছেলেকে কখনই এ বাড়িতে থাকতে দিব না। আম্মু, হয়তো তুমি ভুলে গেছো সালাফি আমাদের কত উপকার করেছে। আমি কিছু ভুলি নাই। যে ছেলে মা বাবার বিপদের সময় পাশে থাকে না, সে কখনই ভালো হতে পারে না। আজকের পর থেকে তুই আর ওই ছেলের সাথে মিশবি না, আর আজকেই ওকে এ বাসা থেকে চলে যেতে বলবি। এটাই আমার শেষ কথা।
কোনো অভদ্র কুলাঙ্গার ছেলের জন্য এই বাড়িতে জায়গা হবে না। ও যদি চলে যায় তো আমিও আর এ বাসে থাকবো না। যে বাসে আমার কলিজার বন্ধু থাকবে না সেখানে আমিও থাকবো না। ওকে, তাহলে তোকে একজনকে বেছে নিতে হবে, হয় আমি না হয় সালাফি। ওরা যেখানে কথা বলছিল সাকিবের রুমটা বেশি দূরে ছিল না, তাই আমি সব শুনছিলাম আর চোখের পানি ফেলছিলাম। আন্টির বেছে নেওয়ার কথা শুনে তাড়াতাড়ি তাদের সামনে গিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বললাম, আমার জন্য তোমরা অশান্তি করিও না প্লিজ, আমি এখনই চলে যাচ্ছি। যাবে তো যাও, এখনো কেন দাঁড়িয়ে আছো? আম্মু প্লিজ তুমি চুপ করো, আর তুই কোথাও যাবি না। চলেই যাচ্ছি আন্টি, যদি কোনো ভুল করে থাকি তো মাফ করবেন। আমি চাই না দোস্ত আমার জন্য তোমাদের মধ্যে মনোমালিন্য হোক, আর আমি চাই না তুই আমার জন্য নিজের মাকে ফেলে চলে যাস আজকের পর থেকে, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না প্লিজ। এ তুই কি বলছিস? যা বলছি তাই করবি। এই বলে আমি ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম। এরপর রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কোনো কিছুই নেইনি পকেটে, সেরকম তো টাকাও নেই। এদিকে গভীর রাতও হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে একটা চায়ের দোকান দেখতে পেলাম, সেখানে গিয়ে একটা চার বিস্কিট খেলাম। সারাদিন কিছু খাই নাই, তাই খুব ক্ষুধা লাগছিল। খেতে খেতে ভাবতে লাগলাম কিছু একটা করতে হবে। এরপর দোকানদারকে টাকা দিয়ে পকেটে দেখি মাত্র 20 টাকা। সেখান থেকে বেরিয়ে আসার পর আবারও হাঁটতে লাগলাম। কিছু দূর যেতেই একটা ল্যাম্প পোস্টে সেখানে বসে নিজের চোখের পানি ফেলতে লাগলাম। হঠাৎ কিছু দূর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। কাছে গিয়ে দেখলাম 3 জন লোক মুখ গামছা বেঁধে একজন রিক্সা চালকের কাছে জোর করে রিক্সা কেড়ে নিতে চাচ্ছে। রিক্সা চালক বয়স্ক হওয়ায় কিছু করতে পারছে না, শুধু লোকগুলোর পা জড়িয়ে ধরে কান্না করছে। আমি এসব দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না। লোকগুলোর কাছে গিয়ে বললাম, এই এখানে কি হচ্ছে? তাদের মধ্যে একজন বলল, এখানে কি হয় হোক, তোর কি? জীবন যদি বাঁচাতে চাস তো এখান থেকে চলে যাও, না হলে এখানেই কেটে রেখে দেব। ওদের সবার হাতে দেখতে পেলাম ধারালো ছুরি। ওদের সাথে একাই লড়াই করতে পারবো না। আশেপাশে দেখতে পেলাম একটা শক্ত লাঠি, ওটা হাতে নিয়ে বললাম, আয় দেখি তোদের কত সাহস। ওদের মধ্যে একজন ছুরি নিয়ে দৌড়ে এসে আঘাত করতে চাইলে রিক্সা চালক চাচা আমাকে সরিয়ে দেন এবং তার হাতে লেগে গিয়ে অনেকটা কেটে যায়। এসব দেখে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। সোজা গিয়ে লাঠি দিয়ে লোকটার মাথায় আঘাত করলাম। লোকটার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো এবং অজ্ঞান হয়ে গেল। আরেকজন এগিয়ে আসলে পায়ে আঘাত করি। এসব দেখে আরেকজন পালিয়ে যায়। এরপর দেখলাম চাচার হাত দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। এরপর চাচাকে ওনার হাত চেপে ধরতেই বললে ওনাকে রিক্সায় উঠালাম, সাথে চোর বাবাজিকেও, কারণ আম্মু বলতো মানুষের উপকার করা মহৎ গুণ। এরপর চাচার চোটাকে হাসপাতালে নিয়ে ভর্তি করলাম। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন তাদের জন্য। আমার কাছে তো টাকাও নেই, এখন কি করি? অবশেষে অনেক চিন্তা ভাবনার পর হাসপাতালের পাশে একটা ওষুধের দোকানে গিয়ে আমার হাতের মোবাইল ফোনটা বন্ধ রেখে ওষুধ কিনতে চাইলাম, কিন্তু দোকানদার বলল তারা নাকি এটা করতে পারবে না। অবশেষে অনেক বোঝানোর পর তারা ওষুধ দিল, কিন্তু মোবাইলটা নিয়ে রাখলো। দোকানদারের কাছে আরো কিছু টাকা নিলাম আর বললাম মোবাইলটা বিক্রি করে দিয়ে দেবো। এরপর ওষুধ আর খাবার নিয়ে তাদের কাছে গেলাম। গিয়ে দেখছি চোর বাবাজি ঘুমাচ্ছে আর চাচা বসে আছেন। চাচাকে গিয়ে একটু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। এরপর চাচা বলল, তুমি কে বাবা? তোমার নাম কি? আমার নাম সালাফি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি না থাকলে আজ আমি সব হারিয়ে ফেলতাম, হয়তো জীবনটাও থাকতো না। তুমি আমার জন্য যা করলে একজন নিজের সন্তানও তা করে না। ধন্য তুমি, ধন্য তোমার বাবা মা। আমি আর কি করেছি চাচা, আমার জায়গায় যে কেউ থাকলে এইসব করতো। তুমি কোথায় থাকো বাবা? তোমার বাবা মা কি করে? আমার বাড়িঘর কিছু নেই চাচা, আর বাবা মা থেকেও মৃত। কি হয়েছে বাবা, আর তুমি কাঁদছো কেন? এরপর চাচাকে সবকিছু খুলে বললাম। চাচা সবকিছু শুনে কাঁদতে লাগলো। এরপর বলল, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমাকে বাবা বলতে পারবি না? আমার ছোট্ট বাড়িটাতে থাকতে পারবি না? এসব শুনে চাচাকে জোরে ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ কে যেন পেছন থেকে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। পিছনে ঘুরে দেখি সেই চোর বাবাজি। সে কাঁদতেছে আর বলতেছে, আমাকে মাফ করে দে ভাই, আমি আর জীবনেও চুরি করব না। খারাপ কাজ করা ভালো না ভাই, এসব কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করেন, দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন। এরপর 3 জনে মিলে একটু গল্প করে আমি চাচার সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মোবাইলটা বিক্রি করে দোকানদারের টাকা পরিশোধ করে চাচার ভাইয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। এরপর ভাইয়া বলল, এই ছোট ভাই, আমার নাম সাব্বির, আর আমার নাম্বার নিয়ে ডাক। কোথাও কোনো বিপদে পড়লে আমাকে শুধু একবার ডাকবি। এরপর ভাইয়াকে বিদায় দিয়ে চাচা সহ তার রিক্সা নিয়ে তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গিয়ে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। চাচা সহ তার বাড়ির কাছে আসতে না আসতেই শুনে একটা মেয়ে কান্না করছে। আরও বাড়ির ভেতরেও ও বাইরে অনেক মানুষ।
চাচা সহ বাড়িতে ঢুকতেই মেয়েটা চাচাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এবং আরো জোরে কান্না করতে শুরু করলো। চাচাকে দেখে অনেকজন অনেক কথা বলে চলে গেল, আর আমি নীরব দর্শকের মতো চেয়ে আছি। এতক্ষণ পর্যন্ত মেয়েটি আমাকে লক্ষ্য করেনি। চাচা অনেক কিছু বলে মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছেন। অবশেষে মেয়েটির কান্না থামায় এবং আমাকে দেখে চাচাকে জিজ্ঞেস করে, বাবা ইনিকে? ও সালাফি, ওর জন্যই আজ তোর বাবা বেঁচে আছে মা। ও না থাকলে তোর বাবার যে কি হতো আল্লাহ তাওয়ালাই ভালো জানেন। কেন বাবা, কি হয়েছে? এরপর চাচা রাতের সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা শুনে মেয়েটা আমার কাছে এসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তোমার নাম বলতে হবে এবং আমাকে ভাইয়া বলতে হবে। সরি ভাইয়া, আমার নাম সামিয়া আক্তার সিমি। খুব সুন্দর নাম তো তোমার। দেখতে হবে না কার বোনের নাম? ও তাই তো। আচ্ছা চাচি কই? চাচির কথা বলতেই চাচার সিমের মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। তবু চাচা বললেন, তোমার চাচি সিমিকে জন্ম দেওয়ার সময় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। এরপর একলা হাতে সিমিকে বড় করেছি। আমাকে মাফ করবেন চাচা, আমিও বুঝতে পারি নাই। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। দেখলাম সিমির চোখ দিয়ে পানি পড়ছে, তাই ওর সামনে দাঁড়িয়ে দু হাতে কান ধরে বললাম, আমাকে মাফ করে দিবি না বোন? আমি না তোর ভাই? আমি মাফ করে দিছি ভাইয়া। সত্যি বলছিস তো? হ্যাঁ ভাইয়া। এই না হলে আমার বোন, তো আমাকে কি দাঁড়িয়ে রাখবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্লিজ ভাইয়া, তুই যাস না। জানিস আমার অনেক ইচ্ছা হতো আমার যদি একটা ভাইয়া থাকতো। সকলের ভাই যেমন সবাইকে আদর করে ভালোবেসে, সেরকম আমাকে ভালোবাসতো, আদর করতো, কিন্তু কিছু করার ছিল না ভাইয়া। তাই মনের আশা মনেই রাখতাম আর আল্লাহ তালার কাছে দোয়া করতাম। আজ মনে হয় আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন ভাইয়া। এরপর চাচার সিমি সহ অনেক গল্প করলাম। আপনাদের বলতে তো ভুলে গেছি, ও এবার অষ্টম শ্রেণীতে। গল্প করতে করতে বিকাল হয়ে গেল। এরপর সিমি বলল, ভাইয়া তোরা গল্প কর, আমি রান্না বান্না করি, আজ একসাথে সবাই মিলে খাবো। আমি কি আমার বোনটাকে একটু হেল্প করতে পারি? ভাইয়া তুই ওইসব পারিস, আর আমি থাকতে তুই কেন করতে যাবি বল? আমার বোন যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? আচ্ছা ভাইয়া আয়। এরপর সিমি আর আমি মিলে রান্না করলাম। রান্না শেষে সবাই একসাথে খেয়ে নিলাম। খাওয়া শেষে সিমিকে একটু পড়া বুঝিয়ে দিলাম আর বললাম, এখন থেকে তোর প্রাইভেট পড়ার দরকার নেই। রাতে চাচার সাথে আলোচনা করে রাখলাম, কাল থেকে আমি রিক্সা চালাবো। প্রথমে চাচা রাজি হতে না চাইলেও পরে আমার জোরাজুরিতে রাজি হয়ে যায়। এরপর সবাই শুয়ে পড়ি। একটা ঘর আর একটা চৌকি থাকায় সিমি চৌকিতে আর চাচা সহ আমি মাটিতে শুয়ে পড়লাম। রাতে বাবা মায়ের কথা অনেক মনে পড়লো, দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এরপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। আমার রিক্সা নিয়ে বেরোবার কথা শুনে সিমি খুব সকালে রান্না করছি। সকালে খাওয়া করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু স্ট্যান্ডে গিয়ে আরেক ঝামেলা, কেউ রিক্সা লাগাতে দেয় না। কথায় আছে, জোর যার মূল্যক তার। কি করব, কিছুই মাথায় ঢুকছিল না। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকতেছে, পিছনে ঘুরে দেখি সাব্বির ভাই। এরপর সাব্বির ভাই বলল, কি হয়েছে? সাব্বির ভাইকে সব খুলে বললাম। এরপর সাব্বির ভাই বলল, হয়তো কোন বাবার বেটা তোকে বাধা দেয়? এরপর আর কেউ কোনো কিছুর বলার সুযোগ পেল না। প্রথম দিন যাই হোক ভালোই গেল। 450 টাকা রোজগার করলাম। এরপর কিছু বাজার করলাম এবং সিমের জন্য চকলেট কিনে বাড়িতে আসলাম। বাজারগুলো সিমের হাতে দিলাম। এরপর সিমি ফ্রেশ হয়ে আসতে বলল। গোসল করে ঘরে বসে আছি, হঠাৎ সিমি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, এই পাগলি কাঁদছিস কেন? জানিস ভাইয়া, আজ সত্যি আমাকে এত চকলেট কেউ দেয়নি। তোর পাগলি, এখন থেকে তোর ভাই দিবে। আচ্ছা খুব ক্ষুধা লাগছে, তুই নিজ হাতে খাইয়ে দিবি বোন? এরপর সিমি নিজ হাতে খেয়ে দিল, আমিও ওকে খাইয়ে দিলাম। এরপর চাচার হাতে বাকি টাকা তুলে দিলাম। চাচা নিতে চাচ্ছিল না, কিন্তু জোর করেই দিলাম। এভাবেই 1 মাস চলে গেল। একদিন রিক্সা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে ডাক দিয়ে বলল, এই রিক্সা যাবে? মেয়েটার কণ্ঠ খুব চেনা চেনা লাগলো, তাই কাছে গেলাম। কাছে গিয়ে মুখের দিকে তাকাতেই আমি অবাক, কারণ মেয়েটার কেউ না, সে ছিল আমার ভালোবাসা, আমার লিমা। লিমাকে দেখে মনটা খারাপ হয়ে গেল, মুখে কোনো কথাই ফুটছে না, যেন নিস্তব্ধ হয়ে গেছি। কোনো কিছু বলার আগেই লিমা রিক্সায় উঠে পড়লো আর একটা ঠিকানায় যেতে বললো। তাকে খুব স্বাভাবিক লাগছিল, কিন্তু আমি স্বাভাবিক হতে পারছিলাম না। চোখের অশ্রু যেন কোনো কথাই মানছে না। অবশেষে তার দেওয়ার ঠিকানায় পৌঁছে গেলাম। লিমা স্বাভাবিকভাবে একটা 500 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, এই নিন ভাড়া। তার মুখে আপনি শুনে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। তবুও স্বাভাবিকভাবেই বললাম, তোমাকে ভাড়া দিতে হবে না। হঠাৎ লিমা আমাকে অবাক করে দিয়ে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, আমাকে তুমি করে বলার অধিকার তুই কই পাইলি? তোর মতো বেইমানের মুখে আমার নামও নিবি না। কেন? আমার মুখে তোমার নাম শুনলে কি কোনো সমস্যা হবে?
একদিন তো তুমিই বলেছিলে আমার মুখে নাকি তোমার লিমা ডাকটাই শুনতেই। লিমা আর কিছু বলতে না দিয়েই আবার ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, হ্যাঁ, অনেক সমস্যা আছে। তোর মুখটা দেখলেও আমার ঘৃণা লাগে। আর তুই যে লিমাকে ভালোবাসতি, সে মরে গেছে। আর কখনো আমার নাম তোর মুখে নিবি না। আর এই নে টাকা, যার জন্য একটা নিরীহ মেয়েকে কাঁদিয়েছিস। লিমার চেহারায় শুধু আমার প্রতি ঘৃণাই দেখতে পাচ্ছিলাম। তার কথাগুলো শুনে মরে যেতে ইচ্ছে করছিল, তবুও শান্ত হয়ে বললাম, লাগবে না, রেখে দিন। চিন্তা করিস না, তোর যা ভাড়া তার থেকে বেশি দিয়েছি। তোর মতো ছোট লোকের প্রতি আমার একটুও দয়া হয় না। আর এই টাকা তোর বেঁচে থাকতে কাজে না লাগলেও মরার জন্য বিষ কিনে খাস। তবুও এই চেহারা আমাকে আর দেখাস না। মনে আছে একদিন আপনিই বলেছিলেন যেন আমি মরণের কথা না বলি, আর আজকে আপনি আমাকে মরতে বলছেন। হ্যাঁ, বলতেছি। বলে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে আমি বললাম, ঠিক আছে, আপনার কথা রাখবো। তুই মরে গেলে আমার কিছু যায় আসে না, বরং তোর মতো বেঈমানের মরাই দরকার। কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে থেকে চোখের অশ্রুগুলোকে ঝরালাম আর টাকাটা কুড়িয়ে সিদ্ধান্ত নিলাম লিমার কথাই রাখবো। তার চলে যাওয়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আর চোখের জল ফেললাম। মন খারাপ থাকায় আর কোথাও গেলাম না। রিক্সা নিয়ে সোজা একটা দোকানে গিয়ে বিষ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সিমি এসে সামনে দাঁড়িয়ে বলল, ভাই আমার চকলেট কই? সরি রে বোন, তোর জন্য চকলেট আনতে ভুলে গেছি। সিমি অভিমান করে বলল, সবকিছুই তোমার মনে থাকে, শুধু আমার চকলেটের কথা ছাড়া। কারো আনতে হবে না চকলেট। আমি আবার কারো কেউ হই নাকি? যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না, তোমার সাথে হারি। এসব কথা শুনে চাচা রুম থেকে বের হলেন আর বলে উঠলেন, এই সিমিত, তোর ভাইয়া অনেক ক্লান্ত, ওকে আর জ্বালাস না, ওকে একটু বিশ্রাম নিতে দে। এই কথা শুনে সিমি আমার সামনে থেকে চলে গেল। ওর অভিমানে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। এরপর হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে দেখি চাচার শরীরটা একটু অসুস্থ আর সিমি রান্না করছে। তাই সিমিকে বলে চাচার জন্য ওষুধ আনতে গেলাম। ফিরে এসে চাচাকে খাইয়ে দিলাম ওষুধটা। তারপর সিমি বলল, আয় ভাইয়া, খেয়ে নে। আমার খিদে নাই বোন, তুই খেয়ে নে। আমার কথা শুনে সিমি রাগ করে গিয়ে শুয়ে পড়লো। আমিও আর কিছু বললাম না, শুধু লিমার বলা কথাগুলো ভাবছিলাম আর দু চোখ দিয়ে জল পড়ছিল। গভীর রাতে উঠে বিষের বোতলটা হাতে নিলাম। এরপর সিমের মাথার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আর একটা চিঠি লিখলাম, আমাকে মাফ করে দিস বোন। আমি তোর ভালো ভাইয়া হতে পারলাম না, আমি তোর ভাইয়ের অভাব পূরণ করতে পারলাম না। হয়তো তুই অন্যদের মতো আমাকে বেঈমান বিশ্বাসঘাতক ভাববি, কিন্তু আমার আর কিছুই করার নাই রে। এই অবহেলাময় জীবন নিয়ে আর চলতে পারছি না রে। তাই আজ তোদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি রে বোন। কাল সকালে হয়তো আমাকে আর জীবিত দেখবি না। সবার মতো তুইও আমাকে বেঈমান ভাবিস না রে বোন। প্লিজ আমার জন্য একটু দোয়া করিস রে বোন। তুই ছাড়া তো এখন আমার জন্য দোয়া করার কেউ নাই। পরিশেষে একটা কথাই বলবো, তোর এই স্বার্থপর ভাইয়াটাকে মাফ করে দিস। এরপর সিমের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর একটা নির্জন জায়গায় চলে আসলাম। জায়গাটা বাড়ি থেকে একটু দূরে। সেখানে এসে লিমার বলা কথাগুলো মনে করতে লাগলাম আর দু চোখ দিয়ে অশ্রু ঝরাতে লাগলাম আর বলতে লাগলাম, আমি বিশ্বাসঘাতক নই, আমি বেঈমান নই, আমি স্বার্থপর নই। এই বলে চিৎকার দিতে লাগলাম। আরো বলতে লাগলাম, হে রহমান, হে রহিম, তুমি তো সবার মনের খবর জানো, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? বাবা মা থেকেও আজ আমি এতিম, বাবা মা থেকেও আজ আমি তাদেরকে বাবা মা বলে ডাকতে পারি না। তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিলে, অবশেষে একটা বোন দিলে, আজ সেই বোনকেও রেখে চলে যেতে হচ্ছে আমার তোমার কাছে। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সুস্থ রাখিও, তাদেরকে কোনো বালা মুসিবত দিও না। আল্লাহ, তুমি আমার বোনটাকেও সহি সালামতে রাখিও, ওকে ধৈর্য ধরার তৌফিক দান করিও, আর সবশেষে এই অবহেলিত ছেলেটাকে মাফ করে দিও। এই বলে সেখানে বসে কাঁদতে থাকলাম। অন্যদিকে সিমি হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে আর নিচে থেকে আমি নাই। তখন ভাবে হয়তো আমি বাইরে গেছি, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাকে দেখতে না পেয়ে বিছানা থেকে উঠে পড়ে। উঠতেই মাথার কাছে চিঠিটা পায় আর চিঠিটা পেয়েই ভাইয়া বলে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তার কান্না শুনে চাচা উঠে যায়। সিমি চাচাকে বলে, বাবা, ভাই আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, তুমি আমার ভাইয়াকে এনে দাও। তখন চাচা সিমিকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না মা, এর চেয়ে আমরা ওকে খুঁজি চল। এরপর চাচার সিমি আমাকে খুঁজতে বের হয়। তারা আমাকে অনেক জায়গায় খুঁজে কিন্তু পায় না। আর এদিকে আমি বিষের বোতল খুলে শুধু মুখে দেব, এমন সময় কেউ এসে আমার হাত থেকে বিষের বোতল ফেলে দিয়ে জড়িয়ে ধরে। আমি তো অবাক। চাচা সিমিকে নিয়ে অনেক জায়গায় আমাকে খোঁজে কিন্তু কোথাও পায় না।
সিমি খুব কান্না করছিল আর বলছিল, ভাইয়া আমার জন্যই চলে গেছে। আমি যদি ভাইয়ের কাছে চকলেট না চাইতাম, ভাইয়ের উপরে অভিমান না করতাম, তাহলে ভাইয়া আমাকে ছেড়ে যেত না। সব কিছুর জন্য আমিই দায়ী। ভাইয়া আমি আর চকলেট চাইবো না, আমি আর তোমার উপর রাগ করব না। তুমি তবুও তুমি ফিরে আসো। তুমি স্যার আমি কাকে ভাইয়া বলে ডাকবো? আল্লাহ তুমি আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। ভাইয়া তুমি কই? ফিরে আসো। চাচা সিমিকে অনেক বলে বোঝাচ্ছে, কিন্তু সিমি কোনো কথাই শুনছে না, কান্না করেই যাচ্ছে। হঠাৎ সিমির মনে পড়ে যায় আমার অনেক দূরে চলে যাওয়ার কথা। সিমি কান্না করতে করতে ভাবতে থাকে কোথায় এমন জায়গা আছে যেখানে আমি যেতে পারি। হঠাৎ ওর মনে পড়ে যায় বস্তির পাশের ঝোপঝাড়ের কথা। সিমি হঠাৎ বসা থেকে উঠে দৌড়তে লাগলো। চাচাও সিমিকে ডাকতে ডাকতে ওর পেছনে ছুটতে লাগলো। সিমি সেখানে পৌঁছে দেখে আমি বিষের বোতলের ঢাকনা খুলে মুখে দিতে যাচ্ছি। সিমি দৌড়ে গিয়ে আমার হাত থেকে বিষের বোতলটা ফেলে দেয়, আর আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, তুই কি করতে যাচ্ছিস ভাইয়া? তুই কি একটা বারও ভাবলি না তোর বোনটার কথা? একটা বারও ভাবলি না তুই চলে গেলে তোর এই বোনটার কি হবে? শুধু একটু অভিমান করেছি বলে তুই আমাকে এতটা শাস্তি দিতে পারছিস? ভাইয়া তুই এত স্বার্থপর, নিজের বোন হলে এমন করতে পারতিস? এইসব বলছিল আর কান্না করছিল। কান্না করতে করতে আমার বুকের কাপড় ভিজে দিচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, সাথে কাঁদছিলাম। হঠাৎ সিমি আমাকে ছাড়িয়ে উঠে পড়ে এবং হাঁটতে থাকে বাড়ির রাস্তা ধরে। চাচা আমার কাছে আসলো আর বলল, তোমাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি বাবা, আমরা অনেক ভয় পেয়েছিলাম বাবা, মেয়েটা অনেক কষ্ট পাইছে। মাফ করবেন চাচা। এরপর চাচা সহ বাসায় চলে আসলাম। ভাগ্য ভালো যে ওরা কেউ এখনো আসল কারণ বুঝতে পারে নাই। বাসায় এসে দেখি সিমি বিছানায় শুয়ে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে মাফ করে দে। আর জীবনেও এরকম ভুল হবে না। মাফ করবি না তোর ভাইকে? এই দেখ আমি কান ধরছি, প্লিজ কথা বল আমার সাথে। তুই জানিস তোর সাথে কথা না বলে তোর ভাই থাকতে পারে না। আমি কারো বোন না, তাই আমার পাশে কাউকে বসে কাঁদতে হবে না। যে আমার কথা ভাবে না সে যেখানে খুশি যেতে পারে। আচ্ছা আমি তোর ভাই না তো? আচ্ছা আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না, ভালো থাকিস। এই বলে ওর পাশ থেকে উঠে আসতে চাইলে সিমি আমার হাত শক্ত করে ধরে চাচাকে উদ্দেশ্য করে বলে, এই ঘর থেকে কেউ যদি বাহির হয় তার কিন্তু খবর আছে আব্বু, পা ভেঙে রেখে দেব। তোরা ভাই বোনের মাঝে আমি নাই, তোরা যা পারিস কর। চাচা রুম থেকে বাইর হতেই সিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দিস ভাইয়া, আমি আর জীবনেও চকলেট খেতে চাবো না, কখনো তোর উপর রাগ করবো না। তবুও তুই আমাকে ছেড়ে যাস না ভাইয়া, প্লিজ। তোর পাগলি, আমি তোকে ছেড়ে কোথাও যাবে না। দেখ তোর ভাইয়া তোর পাশেই আছে। ভাই বোনের মান অভিমান শেষ হলে খেয়ে নে। এই বলে চাচা প্লেটে ভাত এনে দিল। আমি সিমিকে খাওয়াই দিলাম। খাওয়াই শেষে আমি চাচার কাছে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আবার রিক্সা নিয়ে বের হলাম। এমন সময় একটা ছেলে ডাক দিল। লক্ষ্য করলাম ছেলেটার সাথে একটা মেয়েও আছে। ছেলেটার কাছে গিয়ে আমি অবাক, কারণ ছেলেটা হলো লিমার বড় ভাই, নাম মামুন। চলে আসতে চাইলাম, কিন্তু মামুন ভাইয়ের ডাকে আর ফিরে যেতে পারলাম না। কাছে যাইতেই মামুন ভাই যেন কেমন করে তাকালো। মেয়েটি বলল, এই ঠিকানায় যাবে? যাবে না কেন? এসব ছোট লোক তো যাওয়ার জন্যই রিক্সা চালায়। অবশেষে তারা রিক্সায় উঠে পড়লো। একসময় মামুন ভাই বলল, জানো জুই, কিছু কিছু ছোট লোক ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে চায়। কোথায় তুমি এমন ছোট লোক দেখলে? এই ধরো এমন ছোট লোক আমাদের আশেপাশেই থাকতে পারে। ও, আমি কিছু বললাম না, তাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিলাম। মামুন ভাই রিক্সা থেকে নেমে একটা 100 টাকার নোট আমার মুখের উপর ছুঁড়ে চলে গেল। আমি কিছু না ভেবে টাকাটা নিয়ে চলে আসলাম। অনেক রাতে রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। দেখলাম হসপিটালের সামনে একটা ছেলে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে কাঁদতেছে। আমি সেখানে গিয়ে ছেলেটার কাঁধে হাত রাখতেই ছেলেটা আমার দিকে তাকালো। ছেলেটাকে দেখে আমি চমকে গেলাম আর বললাম, সাকিব তুই? হ্যাঁ, সে আমার বেস্ট ফ্রেন্ড সাকিব। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দোস্ত, আমার মায়ের অবস্থা ভালো না। ডাক্তার বলেছে 30 মিনিটের মধ্যে অপারেশন করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। এখন অপারেশন করতে 3 ব্যাগ ও নেগেটিভ রক্তের প্রয়োজন। সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। তুই একটা কিছু কর দোস্ত, না হলে মাকে বাঁচাতে পারবো না। মা ছাড়া আমার জীবনে আর কেউ নাই রে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করতেছি, ফোনটা দে একটু। নে ধর, কিছু একটা কর দোস্ত। এরপর আমার সিমটা সাকিবের মোবাইলে ঢুকিয়ে সাবির ভাইকে কল দিলাম। কল দিয়ে রক্তদাতার খোঁজ নিতে বললাম এবং 30 মিনিটের মধ্যে হাসপাতালে আসতে বললাম। যেই কথা সেই কাজ। সাবির ভাই 3টা ছেলেকে নিয়ে এসেছে। 3টা ছেলের থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত দেওয়া শেষে অপারেশন শুরু হলো। আমি বাসায় চাচার ফোনে কল দিয়ে বলে দিলাম যে আমি একটা সমস্যায় পড়ছি, বাসায় যেতে দেরি হবে। দীর্ঘ 45 মিনিট পর অপারেশন শেষ হলো। ডাক্তার বেরিয়ে বলল,
অপারেশন সাকসেসফুল, রোগী এখন বিপদমুক্ত, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পর আন্টিকে বেডে শিফট করা হলো। সাকিব আমার কাছে এসে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তোকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মা যিনি তোকে অপমান করে বাসা থেকে বাহির করে দিয়েছিলেন, তার জীবন আজ তুই বাঁচালি। আর আমি কিনা তোর বেস্ট ফ্রেন্ড হয়ে তোর কোনোদিন খোঁজটাও নিলাম না। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। তোর পাগল, আমি কিছু মনে করিনি। আমার কপালে এইসব লেখা ছিল। তুই বরং আন্টির কাছে যা, আর এনে তোর ফোন। আমি চললাম রে, ভালো থাকিস। সাকিব আমার হাত চেপে ধরে বলল, কই যাচ্ছিস তুই? মায়ের সাথে কথা বলে যা। আচ্ছা, তুই এখনো মাকে ক্ষমা করতে পারিস নাই, তাই না? আর কোথায় থাকিস সেটাও তো বললি না। না রে ভাই, আন্টি আমাকে দেখলে রাগ করবে, আর আমার কারো উপরে রাগ নেই। এইসব আমার কপালের দোষ, আর আমি এই বস্তিতে থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। এসব বলে সাহেবকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখানে চলে আসলাম রিক্সা নিয়ে। সিমের জন্য কিছু চকলেট নিলাম, নিয়ে বাসায় ফেলাম। বাসায় গিয়ে দেখি সিমি ঘুমায়নি, জেগে আছে। সিমিকে চকলেটগুলো দিলাম, এরপর সিমি খাইতে বসলাম। সিমি এক প্লেটে ভাত নিয়ে আমাকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রিক্সা নিয়ে বের হচ্ছিলাম, তখন চাচা বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলেন চাচা। আমার ওষুধ শেষ বাবা, যদি আসার সময় কিছু ওষুধ নিয়ে আসতে। ইনশাল্লাহ নিয়ে আসবো। এই বলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরের প্রচন্ড রোদে বেশি প্যাসেঞ্জার নাই, তাই ভাবলাম চাচার ওষুধটা নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। দোকানে ওষুধ নিয়ে পিছনে ফিরে তাকাতেই আমি শক খেলাম। আমার আপু আমার পিছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেক সময় এইভাবে তাকিয়েছিলাম তার দিকে। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নাই। হঠাৎ আপু বলে উঠলো, এই অসভ্য বেয়াদব, পথ ছাড়েন। আব্বু আম্মু কেমন আছে রে? মুখ ফসকে বেরিয়ে গেছে। আপু ঠাস ঠাস করে দূরে চড় দিয়ে বলতে লাগলো, তোর ওই মুখে আমার বাবা মায়ের নাম নেওয়ার সাহস কি করে হয়? তুই আমাদের কাছে মৃত, তাই আর জীবনেও আমার বাবা মাকে বাবা মা বলবি না। উৎসুক জনতা চেয়ে আছে আমাদের দিকে। এক সময় একজন লোক বলে উঠল, কি হয়েছে আপা, এই বেয়াদবটা কিছু বলেছে নাকি? আমাকে খারাপ ইশারা করেছে। আমি আপুর কথা শুনে অবাক। এটা কি বললো আপু? তারপর আর কি, সবাই মিলে গণধোলাই দিল। আর আপু চেয়ে চেয়ে দেখে মজা নিল। মারের চেয়ে আপুর কথাটা বুকে বেশি আঘাত করছে। আর কিছু বলার নেই। মার খেয়ে বাসায় আসলাম। সিম আমাকে দেখে অনেক কান্নাকাটি করলো। হাত পায়ে কেটে গেছিল, জায়গাগুলোতে মলম লাগিয়ে দিল। এভাবেই কেটে গেল কয়েকদিন। একদিন রিক্সা চালিয়ে রাতে বাসায় আসলাম। এসে দেখি একটা গাড়ি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ বুকটা কেমন যেন করে উঠলো, তাই তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেলাম। বাড়ির ভেতরে গিয়ে যা দেখলাম তাই তো আমি অবাকের শীর্ষে। দেখলাম সাকিব আর আন্টি এসেছে। সাকিব আমাকে দেখা মাত্রই আমাকে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। তো হঠাৎ করে এখানে কেন? কেন আসতে পারি না নাকি? সে কথা বলি নাই, এই গরিবের বাড়িতে আসছিস। আমার তো তোদের মতো বসতে দেওয়ারও আসবাবপত্র নাই। কোথায় এখন তোদের বসতে দিই বল? তার কোনো প্রয়োজন নেই দোস্ত। এরপর সিমিকে ডেকে বললাম নাস্তা খাওয়াইছে কিনা। সিমি নাকি তাদের নাস্তা করে খাওয়াইছে, তাই আর বেশি কথা বলালাম না। সাকিব বলল, চল দোস্ত, বাজার করতে যাবো আজ দুই বন্ধু। আর হ্যাঁ, রাতে কিন্তু আমরা খেয়ে যাব। কি আর করার, সাকিবকে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। এতক্ষণ আন্টি আমার দিকে শুধু চেয়েছিল, কথা বলার সাহস পাচ্ছিল না। বাজারে গিয়ে অনেক বাজার খরচ করলাম। সাকিব টাকা দিতে চাইলো, কিন্তু দিতে দেয় নাই। কি করে দিতে দেই বলেন? তারা আমার মেহমান, তাদেরকে খাইয়ে আবার তাদের কাছেই কিভাবে টাকা নেই? গরিব হতে পারি, কিন্তু এতটাও ভিখারি না। বাজার করে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে সাকিব বলল, আজকে সবার ছুটি, আমি আর সালাফি রান্না করবো আজকে। কি আর করার, দুজনে রান্না করতে শুরু করলাম। সিম আমাদের হেল্প করতেছে। মাঝে মাঝে দেখি সাকিব আর সিমি একে অপরের দিকে চেয়ে আছে, কিন্তু আমার জন্য ভালো করে তাকাতে পারছে না। আমি কিছু বললাম না। এতক্ষণে অনেকবার দেখতেছি আমার দিকে চেয়ে আছে, তাই আর বসে থাকলাম না। আন্টির কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। এরপর আন্টি যা করলো আমি তো অবাক। আন্টি আমার হাত ধরে বলতে লাগলেন, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দে। তুই মাফ না করলে আল্লাহ তাআলাও মাফ করবে না। তোর আন্টি কি যে বলেন না, কুলাঙ্গারের কাছে মাপ চাচ্ছেন, এটা তো আপনার পাপ হবে। বাবা, আমাকে আর লজ্জা দিও না। আমি খুবই অনুতপ্ত বাবা। আমি তো তোমার মায়ের মতো, মা মনে করে কি ক্ষমা করা যায় না? মাও বলতেছেন, আবার ছেলের কাছে ক্ষমাও চাচ্ছেন, এতে আমার পাপ বাড়ছে না? এই কথা বলার সাথে সাথেই আন্টি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অন্যদিকে সিমি ও সাকিবের কথোপকথন। তোমার নাম কি? সামিয়া আক্তার সিমি।
কোন ক্লাসে পড়ো? জেএসসি পরীক্ষার্থী। হোমা, তুমি তো পিচ্ছি কিন্তু দেখতে মার্শাল্লাহ। দূর, কি যে বলেন। এই বলে সিমি রান্নাঘর থেকে বেরিয়ে এলো, সাথে সাকিবও। আন্টি বলল, আমি তোমার বিষয়ে সব জানি সালাফি। আপনাকে কে বললো? সাকিব। সাকিবের দিকে গরম চোখ করে তাকাতেই ও মাথা নিচু করে বলল, সরি দোস্ত, সেদিনের মায়ের অপমান আমি সহ্য করতে পারি নাই, তাই মায়ের ভুল ভাঙাতে সব বলে দিছি। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত আন্টি? আর তুমি রিক্সা চালাবে না, আমাদের কোম্পানিতে চাকরি করবে। করুণা করছেন? আমি না তোমার মায়ের মতো? এটা এক মায়ের উপহার হিসেবে গ্রহণ করো বাবা। ও যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আমরা না খেয়ে যাব। চাচা ও সিমি অনেক রিকোয়েস্ট করলো, অবশেষে রাজি হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সাকিবের আন্টি চলে গেল। পরের দিন থেকে চাকরির জীবন শুরু হলো। এভাবেই দিনকাল চলতে থাকলো। কিছুদিন পর একদিন রাতে চাচা আমাকে আর সিমিকে কাছে ডাকলেন, ডেকে বললেন, বাবা, আমি যদি মরে যাই তাহলে তুমি আমার এই মা মরা মেয়েটাকে দেখে রাখো। ওকে কষ্ট পেতে দিও না বাবা। আমি মরে গেলে ওর এই দুনিয়ার আপন বলতে কেউ থাকবে না। ওকে একটু দেখে রাখো, আর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিও। ওকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা শুনে সিমি কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, তুমি কোথাও যাবে না বাবা, আমাকে ছেড়ে কোথাও না। পাগলি মেয়ে বলে কি? আমি কথা দিচ্ছি চাচা, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওকে রক্ষা করবো চাচা। এবার শান্তিতে মরতে পারবো বাবা। সিমি কেঁদেই যাচ্ছে। অবশেষে সবাই খেয়ে ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজের জন্য চাচাকে ডাক দিলাম, কিন্তু উনি শুনছেন না। আমি ওনার শরীরে হাত দিয়ে একটু ঝাঁকি দিলাম। এতে যা দেখলাম তা বিশ্বাসই করতে পারছিলাম না। আমি চমকে গেলাম আর তাড়াতাড়ি করে নাড়ি চেক করলাম। নাড়ি চেক করে আমি যেন গায়ের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, আর চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। হ্যাঁ, চাচা আর এই দুনিয়ায় নেই, আমাদের এতিম করে দিয়ে চলে গেছেন পরপারে। আমি চাচার মাথা পর্যন্ত ঢাকা দিয়ে কোনো রকমে উঠে সিমের কাছে গিয়ে ওকে ডাক দিলাম। ও তৎক্ষণাৎ উঠে বলল, কি হয়েছে বাবা, এত সকালে ডাকছিস কেন? কিছু লাগবে? বোন, আমাকে একটা কথা দিবি? কি কথা ভাইয়া? আগে কথা দে। আচ্ছা, কথা দিলাম, এবার বলো। আমি কিংবা আমাদের মধ্যে কেউ যদি পরে পরে চলে যায়, তুই একদম কাঁদবি না তো? কথাগুলো বলতে বলতে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, এই কথা বলার জন্য এত সকালে ডাকছো? আর বাবা কেন এখনো ওঠে নাই? নামাজে যাবে না নাকি? এই বলে সিমি চাচাকে ডাকতে যেতে লাগলো। আমি ওর এক হাত চেপে ধরলাম। ও বলল, কি হলো ভাইয়া, তোর কি মন খারাপ? দাঁড়া, আগে বাবাকে ডেকে দেয়, তারপর তোর মাথা মালিশ করে দেব। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে টেনে বুকে নিয়ে অজর ধারায় কাঁদতে লাগলাম। সিমি অনেকবার জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে ভাইয়া? বল, আমাকে বল, না হলে কিন্তু এবার আমিও কেঁদে দেব। বোন, চাচা আর আমাদের মাঝে নাই রে, চলে গেছে আমাদের ছেড়ে, আমাদের এতিম বানিয়ে চলে গেছে। সিমি যেন এর জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে বলল, কি বলছিস এসব ভাইয়া? তোর কোথাও ভুল হচ্ছে, তুই দাঁড়া, আমি বাবাকে ডাকলে দেখিস ঠিক উঠবে। এই বলে সিমি আমাকে ছাড়িয়ে চাচার কাছে গেল। চাচার মাথার কাছে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা, ও বাবা, উঠো, আজান হয়েছে, নামাজে যাবে না? তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না? তুমি তো আমাকে কথা দিয়েছিলে বাবা, তাহলে আজ কেন এরকম করে শুয়ে আছো? ও বাবা, উঠো না, দেখো তোমার মেয়ে ডাকছে, দেখো ভাইয়া কত কান্না করছে। তুমি কি আমাদের উপর অভিমান করছো বাবা? দেখো বাবা, এরকম করে থেকো না কিন্তু, আমার কষ্ট হচ্ছে বাবা। বাবা, তুমি এটা কিভাবে করতে পারলে বাবা? আমাদের এতিম করে দিয়ে চলে গেলে। দেখ ভাইয়া, বাবা আমাদের সাথে কথা বলছে না বাবা, ও বাবা। চিৎকার করে ডাকতে লাগলো। আমার কিছু করার নেই, কান্না করা ছাড়া। ইতিমধ্যে আশেপাশের মানুষরা এসে ভিড় জমিয়ে ফেলেছে, সবার চোখে পানি। হঠাৎ সিমি বাবা বলে ডাকতে ডাকতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে নিলাম নিজের বুকে, কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। লোকজন চাচার গোসলের ব্যবস্থা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন সাকিব এলো, এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। চাচাকে গোসল দেওয়া হচ্ছে, কিন্তু এখনো সিমির জ্ঞান ফিরে নাই। সিমির মাথা আমার কোলে নিয়ে বসে আছি আর চোখের পানি ফেলছি। একসময় সিমির জ্ঞান ফিরলো। ও আর কান্না করছে না, শুধু আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। চাচাকে সাজানো হয়ে গেল। সিমিকে ধরে শেষবারের মতো চাচাকে দেখাতে নিয়ে গেলাম। ও শুধু চাচাকে দেখে চাচার মুখে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভাই, আমাকে নিয়ে চল। সিমিকে ঘরে নিয়ে এসে বললাম, লক্ষ্মী বোন, কাঁদিস না, আমি শুধু যাবো আর আসবো। সিমি শুধু ঘাড় নাড়ালো। এরপর চাচাকে কবরস্থ করে খুব দ্রুত বাসায় আসলাম।
এসে দেখি সিমি অন্য পাশ হয়ে আনমনে বসে আছে। আমি গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই ও আবার আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। আমি বুঝলাম ও খুব ভয় পেয়েছে। সিমি বলল, ভাইয়া বাবা তো আমাকে একদিনও ছেড়ে থাকতে পারে না, তাহলে ওইখানে একা কিভাবে থাকবে রে ভাইয়া? এই বলে কাঁদতে লাগলো। আর সাকিব আমাদের এইভাবে দেখে ওরও চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। এভাবেই সন্ধ্যা হয়ে গেল। সাকিব খাবারের প্লেট আমার কাছে নিয়ে এসে বলল, কিছু হলেও খেয়ে নে দোস্ত, না খেলে শরীর খারাপ করবে। আর তুই না খেলে সিমিও তো খাবে না দোস্ত। খাবো না রে ভাই, তুই আমাকে জোর করিস না। হঠাৎ সিমি উঠে আমাকে ছাড়িয়ে খাবারের প্লেট হাতে নিয়ে এক লোকমা খাবার আমার মুখের কাছে ধরে বলল, খেয়ে নে ভাইয়া, দেখ আমি তো কাঁদছি না, তাহলে তুই কেন কাঁদছিস? আমরা কাঁদবো না ভাইয়া, আমার কোনো দুঃখ নেই ভাইয়া। বাবা চলে গেছে তো কে হয়েছে, তোর মতো একটা ভাইয়া তো রেখে গেছে, এতেই আমি খুশি ভাইয়া। আমি আর কথা বাড়ালাম না, খেতে লাগলাম আর সিমিকেও খাওয়াতে লাগলাম। আর সাকিব আমাদের দিকে তাকিয়ে আছে, ওকেও কাছে ডেকে নিলাম আর খাওয়াই দিলাম। আজ রাতে সাকিব ওর বাসায় যায় নাই। খাওয়ার শেষে সিমি সে আগের মতো করে আমাকে জড়িয়ে নিল, বলল, ভাইয়া বাবা কত অভিমানী তাই না? আচ্ছা তুইও আবার কোনোদিন আমাকে রেখে আবার বাবার মতো অভিমান করে চলে যাবি না তো? তোকে ছেড়ে আমি কোথাও যাব না আপু, তুই ছাড়া আমার আর কি আছে বল। আমি বুঝি কারো কেউ না, ভালো ভালো। ওর কথায় মুচকি হাসলাম। রাতে সিমি আমাকে জড়িয়ে শুয়ে পড়লো আমার এক সাইডে আর সাকিব অন্য সাইডে। এভাবেই চলতে লাগলো আমাদের জীবন। 4 বছর পর আজ আমি প্রতিষ্ঠিত, অফিস, সিমি আর আমার বুকের হাজারো কষ্ট নিয়ে চলছে আমার জীবন। আর হ্যাঁ, আমি একটা বাড়ি আর একটা গাড়ি কিনেছি, সেখানে শুধু সিমি আর আমি থাকি। এতদিনে লিমা আর আপুর সাথে অনেকবার দেখা হয়েছে, প্রতিবারই অপমান ছাড়া কিছুই পাইনি। আজ সিমি বায়না ধরেছে শপিং করবে, ওকে নিয়ে শপিং মলে গিয়ে শপিং করলাম। বুঝতেই তো পারছেন, মেয়ে মানুষের শপিং। সাকিবও আসছে আমাদের সাথে। শপিং শেষে বাইরে আসতেই আমরা কাউকে দেখবো আশা করিনি। আমি, সিমি আর সাকিব শপিং মল থেকে বাইরে হচ্ছিলাম। এমন সময় সামনে দেখলাম লিমা। শুধু লিমা না, ওর সাথে একটা ছেলেও। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস লিমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন, কি ভাবছিলিস কোনো বেইমানিতে মরে যাব? আরে ধুর, কি বলছিস? যা বলছি ঠিকই তো বলছি। আর এই যে দেখছিস, এ হলো আবির, আমার উড বি হাজবেন্ড। তার কথাটা শুনে খুব খারাপ লাগলো। লিমা আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আর কত মেয়ে জীবন নষ্ট করবি? অনেক তো হলো, এবার থাম। দেখছি নতুন কাউকে জুটিয়ে ফেলেছিস। বাহ বাহ বাহ। লিমা প্লিজ থামো। কি থামবো? হ্যাঁ, তোর মতো ছেলের জন্য আমার মুখে আর অন্য কোনো ভালোবাসা আসে না রে। তোর মতো ছেলে তো ওই কাজ, একজনকে কাঁদিয়ে চলে যাওয়া, মেয়েদের জীবন নষ্ট করা। আচ্ছা, ওই মেয়েটার কি এমন আছে যা আমার মাঝে নেই? আমাকে বলতিস, তোর বেশ্যা হয়ে থাকতাম, নিজেকে সঁপে দিতাম তোর ওই নোংরামিতে। আর এই যে মেয়ে, একে বিশ্বাস করিস না কোনোদিন, আবার তোর সর্বস্ব লুটে নিয়ে অন্যজনের পিছনে ছুটবে। ক্যারেক্টারলেস কোথাকার। কথা শেষ না হতেই লিমার গালে সজোরে দুটো থাপ্পড় পড়ে। আপনারা ভাবছেন কে দিছে? এই তো, হ্যাঁ, সাকিব এই লিমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমার বন্ধুকে নিয়ে আর একটাও কথা বলবি না। আমার বন্ধু তোকে ধোকা দেয়নি, বরং তুই দিয়েছিস। আমার বন্ধুর জীবনটা নষ্ট হওয়ার পিছনে তোরও অবদান কম না। এই যে দেখছিস ছেলেটাকে, আজ 5 বছর মা বাবা থেকে বিচ্ছিন্ন, এজন্য তুইও দায়ী। আর এই মেয়েটা ওর একমাত্র বোন, তাই কথা বললে ভেবে চিন্তে বলবি। আপনি কে আমি জানি না আপু, কিন্তু একটা কথাই বলবো, আমার ভাইয়া ঠকবাজ না, চরিত্রহীন না। আমার ভাইয়ের মতো ছেলে লাখও একটা মেলে। লিমার কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি নাকি ওর শরীরকে ভালোবেসেছিলাম, আমাকে ও চরিত্রহীন ভাবতে পারলো। এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লাম। লিমা সালাফি বলে দৌড়ে আমার কাছে যেতে চাইলে সাকিব ওকে আটকে দেয়। সিমি আমার মাথা কোলে নিয়ে কাঁদতে শুরু করে আর বলে, ভাইয়া ভাইয়া কি হলো তোর? আমার দিকে তাকা ভাইয়া, কথা বল আমার সাথে। আবার লিমা আমার কাছে আসতে চাইলে সাকিবকে আটকে দিয়ে বলে, খবরদার, তুই আমার বন্ধুকে ছবি না। আমার বন্ধুর জন্য আমরা আছি, আর ওর কাছ থেকে দূরে থাকবি। এরপর সাকিব গাড়ি থেকে দ্রুত পানির বোতল নিয়ে আসে আর আমার মুখে পানির ঝাপটা দিতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরতেই সিমি আমার সমস্ত মুখে চুমুতে ভরে দিয়ে জড়িয়ে নেয়। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক, যে লিমার চোখে পানি। এরপর সিমি আর সাকিব আমাকে ধরে ওঠায়। আমি হাতের ইশারায় লিমাকে কাছে রাখলাম। ও খুব দ্রুত আমার কাছে আসে। ওকে বললাম, কোনো অপরাধ করে থাকলে মাফ করে দিয়েন, আর দোয়া করি আপনাদের বিবাহিত জীবন সুন্দর হোক।
এই বলে সাকিব আর সিমি আমাকে গাড়িতে ওঠালো। কিছুক্ষণের মধ্যে বাসায় আসলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। ইদানিং শরীরটা কেন জানি ভালো লাগছে না, খুব অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি, কোনো কিছুই ভালো লাগে না। তাই সিদ্ধান্ত নিলাম ডাক্তার দেখাবো। যে ভাবা সেই কাজ, চলে গেলাম ডাক্তারের চেম্বারে। চেম্বারে ঢুকে দেখি একটা ছোট মেয়ে খেলতেছে। ডাক্তারকে জিজ্ঞেস করে বললো ওটা নাকি ওনার মেয়ে। মেয়েটার চোখে কেমন জানি মায়া আছে। ডাক্তার জিজ্ঞেস করলো কি সমস্যা? আমার সব সমস্যার কথা শুনে উনি বললেন আপনার কি কিডনির কোনো সমস্যা আছে? আছে একটু। কি সমস্যা খুলে বলুন। ডাক্তারের জোরাজোরি শেষে সব বললাম। উনি কিছু টেস্ট দিলেন। আমি চেম্বার থেকে বেরিয়ে দেখি আপু বাইরে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চলে গেলাম। টেস্টগুলো করালাম, এখন রিপোর্ট দেয় নাই, বসে আছি রিপোর্টের অপেক্ষায়। হঠাৎ দেখলাম লিমা কেন জানি আমার দিকে আসতেছে, হয়তো আবার অপমান করবে। তাই আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে নিলাম। লিমা আমার কাছে এসে অনেকক্ষণ কথা বলতেছে না, আমিও ঘুরে তাকাচ্ছি না। হঠাৎ লিমা বলে উঠলো কেমন আছো এখন? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছে, আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি বরং আপনার নতুন সংসারের দিকে মন দেন। আর এখানে কেন আপনি? বাবা রিপোর্ট নিতে আসছিলাম। আর আমাকে আপনি করে বলছো কেন? আর কেনই বা উল্টো করে ঘুরে আছো? আমাকে কি তোমার মুখটা দেখার সুযোগও দিবে না? না, আমার মতো পাপের মুখ দেখলে আপনার পাপ হবে, তাই আমি চাই আপনি চলে যান। একথা বলায় রেমা দৌড়ে চলে গেল। একটু দূরে আবিরকে দেখলাম। ওর কাছে গিয়ে বললাম বাইরেটাকে দেখে রাখিস ভাই, কোনো কষ্ট দিস না। এই বলে রিপোর্ট আনতে গেলাম। অন্যদিকে আপু ডাক্তারের চেম্বারে ঢুকে জিজ্ঞেস করলো ওই ছেলেটা আসছিল কেন? আরে বইলো না, কিডনির সমস্যা দেখা দিয়েছে, আবার একটা কিডনি নাই। আপু অবাক হয়ে বলল কিভাবে? ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে তার মাকে একটা কিডনি দিয়েছিল। এমন সন্তান কজনের হয় বলো? আপু এই কথা শুনে ধপ করে মাটিতে বসে পড়লো আর কাঁদতে লাগলো। ডাক্তার দ্রুত আপুর কাছে গিয়ে আপুকে জড়িয়ে ধরে বলতে লাগলো কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি ওর কাছে যাব, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। কেন, ও তোমার কি হয়? ও আমার কলিজার টুকরা ভাই হয়। আমি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো না প্লিজ। তুমি চিন্তা করো না, ও রিপোর্ট নিয়ে আসতেছে। আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখলাম আপু চেয়ারে বসে আছে আর কাঁদতেছে। আমি সেদিকে না তাকিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ আপু এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমাকে মাফ করে দে ভাই, আমি তোকে বুঝতে পারিনি। আমি তোকে অনেক অপমান করেছি, এমনকি মানুষের কাছে খারাপ বানিয়েছি। আমাকে মাফ করে দে ভাই। এই কি করছেন? নোংরা মানুষের গায়ে হাত দিলে আপনার হাত অপরিষ্কার হবে, লোকে দেখলে কি বলবে বলেন? ভাই আমাকে মাফ করে দে। আপনি বলতে পারেন সেই সব অপমান, কিন্তু আমি না। আমি কোনোদিন আপনাদেরকে মাফ করব না, মরে গেলেও না। এখন আপনি যেতে পারেন। আপু কান্না করতে করতে বেরিয়ে গেল। ডাক্তার আমার কাছে এসে বলল একবার কি ক্ষমা করা যায় না? না, আর আপনি ওনার হয়ে ওকালতি করছেন কেন? কারণ আমি তোমার দুলা ভাই আর ও তোমার ভাগ্নি। বোনের সাথে সম্পর্ক নেই আর দুলা ভাই। ডাক্তার সরি, রনি ভাই আর কিছু না বলে রিপোর্টগুলো দেখতে লাগলেন আর আমি রিমিকে আদর করতে লাগলাম। অনেকক্ষণ পর রনি ভাইয়া আমার কাছে আসলেন। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম। তিনি হঠাৎ আমাকে জোরে ধরে এমন কথা বলল যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন কি হয়েছে ভাইয়া? তুই এতদিন কোথায় ট্রিটমেন্ট করাইছিস? করাই নাই। এটা তুই কি করছিস ভাই? কেন, কি হয়েছে খুলে বলো আমাকে। তোর এটা কিডনিও ড্যামেজ হয়ে গেছে। বলে কাঁদতে লাগলো। আমি আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেলাম। দুই ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়লো, কিন্তু কিছুটা খুশিও হলাম। আর এই অবহেলাময় জীবন ভালো লাগছে না। এবার একটা ইতি চাই। আমি রনি ভাইকে বললাম আমার হাতে আর কতদিন সময় আছে ভাইয়া? এভাবে বলিস না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেব না। মিথ্যা সান্ত্বনা না দিয়ে বলো আর কতদিন আছে আমার হাতে ভাইয়া? বড় জোর 1 মাস, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দিব না। আমার জন্য আর কারো কিছু করতে হবে না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আগে আমার গা ছুঁয়ে প্রমিস করো। আচ্ছা, এই করলাম, এবার বলো। এই সবের কিছুই তুমি আপু কিংবা কাউকে বলবে না। না, এটা আমি করতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিছো, আর তুমি যদি কথা না রাখো তাহলে কিন্তু আমি সবার থেকে নিজেকে আড়াল করে নেব। আচ্ছা, তুই যা বলবি তাই হবে, কিন্তু এরকম করিস না ভাই। আর তোর আপুকে মাফ করে দে, তোর জন্য অনেক কান্না করে জানিস, কিছুই বলতে পারি না আমি। আচ্ছা, দেখা যাবে। আরো অনেকক্ষণ রনি ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়া অনেক উপদেশ দিল কিভাবে চলতে হবে। এরপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আর আমার সেই প্রিয় জায়গা, সেই নদীর পাড়ে চলে এলাম।
সেখানে এসে লিমার নাম্বার চাইলাম সাকিবের কাছে ফোন করে, কিন্তু দিতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করার পর দিল। তারপর তাকে ফোন দিলাম, সে আমাকে চিনতে পারে নাই। পরিচয় না দিতেই ওকে সেই চিরচেনা নদীর পাড়ে আসতে বললাম আবিরকে নিয়ে। আমি নদীর দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি চোখের পানি মুছে ওর দিকে তাকালাম। যা ভেবেছিলাম তাই, লিমাই জড়িয়ে ধরেছে। এরপর ও বলল, হঠাৎ করে এখানে আসতে বলে কিছু হয়েছে কি? আচ্ছা লিমা, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? হুম, নিজের চাইতেও বেশি। হঠাৎ এ কথা বলছো কেন? তোমার ভালোবাসার কসম করে আমাকে একটা কথা দেবে? আচ্ছা, কথা দিলাম। কি কথা বলো? তুমি আবিরকে বিয়ে করে নাও আর 1 মাসের মধ্যেই। কি পারবে তো? কথা দিচ্ছ কিন্তু। তুমি আমাকে নিজের হাতে মেরে ফেলো, তবু এ কথা বলো না। অনেক ভালোবাসি তোমায়। একবার অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছি। জানি না ভাইয়া যে সব বলেছে সেই সব সত্যি কিনা। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারিনি। তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আপন করে নেও। আর পারছি না আমি তোমায় বিহি থাকতে। প্লিজ, তুমি আমাকে আর পর করে দিও না। এবার যদি পর করে দাও তো আমি মরে যাব। প্লিজ, তুমি এরকম করো না, তোমার পায়ে পড়ি। তা আর সম্ভব না লিমা। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপন করতে পারবো না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ। আমি তোমায় ছাড়া বাঁচবো না, মরে যাব। কিছু করার নেই, আমার হবু বউ এখন প্রেগনেন্ট। তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা বলতেই ঠাস ঠাস করে দুটো চর দিয়ে বলতে লাগলো, কি বললি? তোর হবু বউ প্রেগনেন্ট? ছোট লোক কোথাকার। আমি তোকে ভালো ভেবেছিলাম, এত অপরাধের পরেও তোকে মাফ করে দিয়েছিলাম, আর তুই এইসব বলতেছিস? ভাবছিলাম তোকে আপন করে নেব, কিন্তু না, তোর মতো চরিত্রহীনকে ভালোবাসা যায় না। আর কি বললি যেন? বিয়ে? হ্যাঁ, 1 মাসের মধ্যে বিয়ে করে তোকে দেখিয়ে দেব। আর তোর এই নোংরা মুখ আর কোনোদিন আমাকে দেখাবি না। জানি না আর কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। এইসব বলে সে চলে যেতে লাগলো। আবির আমার কাছে এসে বলল, আপনি মিথ্যা বলতেছেন ভাইয়া, আমি জানি, কিন্তু কেন মিথ্যা বলতেছেন জানি না, আর জানতেও চাই না। কিন্তু একটা কথা, লিমা আপনাকে ছাড়া ভালো থাকতে পারবে না, ও মরে যাবে। বাকিটা এখন আপনার ইচ্ছা। এই বলে সেও চলে গেল আর আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। লিমা এইসব একেবারেই বিশ্বাস করে নিল। কিভাবে পারলো সে? একটা বড় ভেবে দেখলো না যে ওর সালাফি এসব করতে পারে না। তবে একটু খুশিও হলাম এই ভেবে যে ও ভালো থাকবে। ওখানেই বসে থাকলাম এই ভেবে যে মনটা যদি একটু ভালো হয়। সন্ধ্যা হয়ে গেল, সেখানেই বসে আছি। হঠাৎ দেখি সাকিব কল দিচ্ছে। কল রিসিভ করলাম না। বেশ কয়েকবার কল দিল কিন্তু রিসিভ করে নাই। এখন রাত 8টা বাজে, সেখানেই বসে আছি। পিছন থেকে ঘাড়ে কারো হাতের স্পর্শ পেলাম। হ্যাঁ, সাকিব এসেছে। দাঁড় হতেই কাঁদো কাঁদো হয়ে বলল, বাড়ি যাবি না, নাকি এখানে বসে থাকবি সারা রাত আর নিজের কষ্টগুলোকে আড়াল করবি আমাদের থেকে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর পারছি না রে, আর পারছি না সহ্য করতে। আমার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে রে। চিন্তা করিস না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে। আর একদম কাঁদবি না, আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আগে বাসায় চল। দুজনে গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথে সিমি আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। ওকে সান্ত্বনা দিয়ে চুপ করালাম। এরপর সোফার দিকে তাকাতেই তো আমি অবাক। হ্যাঁ, আমার বাবা মা বোন আর রনি ভাইয়া আসছে। বাবা মাকে দেখে মুখটা অন্যদিকে নিয়ে নিলাম। এরপর মা আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো, কিন্তু আমি ধরিনি। মাকে সারিয়ে আবার মুখটা অন্য পাশে করলাম যাতে কেউ আমার মুখ দেখতে না পারে। এরপর মা বলল, এরকম কেন করছিস বাবা? আমরা অনেক ভুল করে ফেলেছি, তুই আমাদের মাফ করে দে। অনেক আগেই আপনাদের মাফ করে দিয়েছি। আর কেউ একজন বলেছিল আমার মুখ দেখালে নাকি তাদের মরা মুখ দেখতে হবে। আপনারা আর কেউ একজন জনসমুদ্রে বলেছিল আমি নাকি তাকে খারাপ কিছু ইঙ্গিত করছি। তাই আপনারা আসছেন, খাওয়া দাওয়া করে যাবেন। সিমি, ওনাদের খাবারের ব্যবস্থা কর। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। রীতিমতো পালিয়ে আসলাম। রুমে এসে অনেক কান্না করলাম আর বলতে লাগলাম, আমাকে মাফ করে দিও তোমরা। আমার এই অল্প সময়ের জীবনে আর কাউকে জড়াতে চায় না। অন্যদিকে সাকিব, আচ্ছা, কি বললো সালাফি? কে ওকে জনসমুদ্রে অপবাদ দিয়েছে? অন্যদিকে আপু কাঁদতে কাঁদতে বলল, আমি। তুমি এটা কিভাবে পারলে নিজের ভাইকে সবার সামনে ছোট করতে? ব্যাস,
আপনাদের নাটক শেষ হলে এবার আসতে পারেন। অনেক কিছু বলেছেন আপনারা, আর কিছু শুনতে চাই না। জানেন আন্টি, আমার ভাই একদিনও খাটে ঘুমায় না, ফুলেরে ঘুমায়। আর বলে যে খাটে নাকি ঘুম আসে না, কিন্তু আজ বুঝলাম ভাইয়া কেন খাটে ঘুমায় না। আর আপনারা সেই মানুষটাকে এত কষ্ট দিয়েছেন। জানেন সেদিন মার খেয়ে এসো আপনার কথা একবারও বলে নাই আপু, বলছে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা মা আপু আর কিছুক্ষণ কান্না করে চলে গেল। কিছুদিন থেকে লক্ষ্য করতেছি সাকিব কেন জানি আর আমার বাসায় আসে না, আবার সিমিও কেন জানি মনমরা হয়ে থাকে। রাতে বাসায় এসে সিমিকে ডাক দিলাম। ও এসে আমার পাশে বসলো আর বলল, কি হয়েছে ভাইয়া? আচ্ছা তোর কি হয়েছে বলতো, আর সাকিব কেন এখন আসে না? তোদের কি হয়েছে সত্যি করে বলবি? সিমি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া আমরা দুজনকে খুব ভালোবাসি, আমরা তোমাকে জানাইনি ভাইয়া, আমাকে মাফ করে দিও। কয়েকদিন আগেও এসে বললো ও নাকি স্বপ্ন দেখছে আমার সাথে বিয়ে হওয়ার জন্য, তুমি কোথায় হারিয়ে যাচ্ছ, তাই আমাকে অ্যাভয়েড করতেছে। আমি পারবো না ওকে ছেড়ে বাঁচতে ভাইয়া। তোর পাগলি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরেও সিমি জড়ে ধরে কাঁদতে এসে একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো আমার বেডেই। এরপর আমি ফ্লোরে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গিয়ে আমার কেবিনে বসে আছি। সাকিব আমার কেবিনে ঢুকে যা বললো তা শুনে আমি কাঁদতে লাগলাম। সাকিব আমার কেবিনে ঢুকে শান্ত গলায় বলল, সালাফি, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বল। আমি কালকের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। কেন? এমনি, দেশের ভালো লাগতেছে না। এটাই কারণ নাকি অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নাই। কার জন্য যাচ্ছিস? এই কথা বলার সাথে সাথে সাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। নিজের অজান্তেই সিমিকে ভালোবেসে ফেলেছি। আমি চাইলে তোর পা পর্যন্ত ধরে সিমিকে ভিক্ষা চাইতাম, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তুই অনেক দূরে চলে যাচ্ছিস, তখন নিজেকে ধরে রাখতে পারি নাই। লাগবে না আমার ভালোবাসা, আমার বন্ধু থাকলে যথেষ্ট। আর ও চোখের সামনে থাকলে ভুলে থাকতে পারবো না রে, তাই চলে যাচ্ছি। আর তুই থেকেও যদি আমি চলে যাই তোদের থেকে অনেক দূরে, তখন কি করবি? মানে? কিছু না, আয় আমার সাথে। এই বলে সাকিবকে সাথে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি সিমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আনমনে। ওকে ডাকতেই ও আমার সামনে আসলো। সাকিবকে দেখে চোখ নামিয়ে নিল। সাকিবের দৃষ্টিও নিচে দেখি। এরপর সাকিবকে সিমির কাছে নিয়ে এসে সিমিকে সাকিবের হাতে তুলে দিয়ে বললাম, সাকিব তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, আমার কলিজা। আমার বোনটাকে দেখে রাখিস, ওকে কোনো কষ্ট পেতে দিস না। বাবা মা মরা, বোন আমার জীবনে অনেক কষ্ট পাইছে রে, আমি না থাকলে অনেক, ওকে আগলে রাখিস। এই কথা বলতেই সিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, তুই কোথায় যাবি হোম? কোথায় যেতে পারবি না আমাকে ছেড়ে। তুই যেখানে যাবি আমাকেও নিয়ে যাবি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে ভাইয়া। তোর পাগলি কোথাকার, আমিও কি তোকে ছাড়া থাকতে পারি বল? এভাবেই 2 দিন কেটে গেল। এখন সিমি আর সাকিব চুটিয়ে প্রেম করছে। একদিন রাতে খুব খারাপ লাগছিল, সিমিকে ডাক দিলাম, কিন্তু ও সাকিবের সাথে কথা বলায় ব্যস্ত। একসময় কষ্ট সহ্য করতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। কিছু সময় পর সিমি সাকিবের কল কেটে দিয়ে এসে আমাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তৎক্ষণাৎ হাসপাতাল নিয়ে আসে। রনি ভাই চেক করতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরে আসে। রনি ভাইকে জিজ্ঞেস করলাম, আর কতদিন ভাইয়া? রনি ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একসময় আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। বুঝে গেলাম আর বেশি দিন নাই। অন্যদিকে সাকিব সিমির কাছে সব শুনে ঠাস ঠাস করে চর মেরে দিয়ে বলে, তোমার জন্য আজ আমার ভাইকে আমি হারাতে বসছিলাম। লাগবে না আর তোকে আমার, আমার জীবনে আমার বন্ধুই যথেষ্ট। এই বলে সাকিব আমার কাছে এসে আমাকে জড়িয়ে ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে। সিমি কেবিনে প্রবেশ করে কেমন অপরাধের মতো আমার দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। ওকে হাতের ইশারায় কাছে ডাকলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাইয়া, আমি আর কোনোদিন এরকম করব না, আমি আর ফোন ব্যবহার করব না, আমাকে মাফ করে দে ভাইয়া। আমি এইসব কিছুর জন্য দায়ী, আমি তোর খেয়াল রাখতে পারলাম না ভাইয়া, আমি তোর ভালো বোন হতে পারলাম না। ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে সাকিবকে ডাকলাম। সেও আমাকে জড়িয়ে ধরলো। তাদেরকে বললাম, আমি যদি না থাকি তবুও তোরা কষ্ট পাবি না, সুখে থাকবি, তোদের সুখেই আমি খুশি হব। আচ্ছা আমি যদি তোদের ছেড়ে অনেক দূর চলে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? এই কথা শুনে সিমি আর সাকিব আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। কোনো কথাই বলছে না। আব্বা মা বোনও আমার অসুস্থতার কথা শুনে এসেছে। তারাও অনেক কাঁদছে, মাপ চাইছে, কিন্তু কোথাও কথা বলে নাই। অবশেষে তারা চলে গেছে। 2 দিন পর হাসপাতাল থেকে বাসায় আসছি। আগে থেকে অনেক শুকিয়ে গেছি, ঠিকমতো দাঁড়াতে পারি না। পরের দিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখি লিমা আমার কেবিনে ঢুকলো। ঢুকে আমাকে দেখে অবাক করে দিয়ে জোরে ধরে কাঁদতে লাগলো। এরপর আমাকে ছাড়িয়ে একটা কার্ড আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এই দেখ আমার বিয়ের কার্ড, তোকে জাস্ট জানাতে আসলাম তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুর আমার বিয়েতে এলাও না। তোর ওই
রাস্তার কিটের মুখ আমাকে আর দেখাবি না। এই বলে চলে গেল। এরপর আবির আমার কাছে এসে বলল, ভাইয়া এখনো সময় আছে, প্লিজ আপনি ওকে সত্যিটা বলে দিন। এই বিয়ে হলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। আমিও একটু মুচকে হেসে বললাম, ওর খেয়াল রেখো, কোনোদিন কষ্ট দিও না। আবির আমার কেবিন থেকে বেরিয়ে যেতেই আমার মাথা কেমন ঘুরতে লাগলো। আমি মাথা ঘুরে প্রায় পড়ে যাচ্ছিলাম। হঠাৎ সাকিব এসে আমাকে ধরে চেয়ারে বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো, বসে বলল, তোর কি হয়েছে বল না, আমাকেও কি বলবি না? আমি না তোর ভাই? খুব কষ্ট হচ্ছে রে তোকে এভাবে দেখতে, প্লিজ আমাকে বল। কিছু হয়নি তো, আমি ঠিক আছি। আমি জানি তুই কেমন আছিস। আচ্ছা শুনছিস, লিমার নাকি বিয়ে, আমাকে দাওয়াত দিল। আচ্ছা আমি কি একবার কথা বলবো? আর একবার যদি ওর কথা বলিস তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবি। সরি, আর বলবো না। এরপর সাকিব আমাকে জোর করে বাসায় নিয়ে আসলো। এখন আর বাসা থেকে বাইর হই না, বাইর হবার শক্তিটাই নাই। মাঝে মাঝে আপু আর মা বাবা আসে, কিন্তু আমি ভালোভাবে কথা বলি না। দেখতে দেখতে লিমার বিয়ের আগের দিন চলে আসলো। আর মনে আগের দিনগুলো মনে করছিলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যাতে আর একটা দিন বাঁচিয়ে রাখেন। সিমি আমার এই অবস্থা দেখে কান্না করতে করতে পাগল প্রায়। হঠাৎ দেখি লিমা কল দিচ্ছে, কল রিসিভ করলাম। আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছিলাম না। লিমা কাঁদতে কাঁদতে বলল, আজ আমার গায়ে হলুদ, জানো অনেক স্বপ্ন ছিল আজকের দিনটা নিয়ে, কিন্তু তার হতে দিলে না। আচ্ছা শেষবারের মতো কি একবার আসবা? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, না করো না প্লিজ। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই কলটা কেটে দিলাম। এরপর সাকিবকে কল দিলাম। সাকিব খুব দ্রুত চলে আসলো। এরপর সিমি আর ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য লিমাকে একটা নজর শেষবারের মতো দেখা। লিমাদের বাসায় পৌঁছে দেখি আপু, রনি ভাই, বাবা, মা সবাই একসাথে। আমি গিয়ে গায়ে হলুদের স্টেজের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। এরপর একটা মেয়ে আমার কাছে গিয়ে কথা বলতে লাগলো। বুঝলাম মেয়েটা খুব মিশুক। লিমা আমাকে দেখছিল। এরপর লিমা হঠাৎ সেখান থেকে নেমে আসলো, এসে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। চড়ের গতি এতটা বেশি ছিল যে সহ্য করতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম। সেখানে সিমি আর সাকিবও ছিল না। এরপর লিমা যা বললো তা শুনে সেখানেই মরে যাওয়ার ইচ্ছে করছিল। জানোয়ার চরিত্রহীন লম্পট, এত কিছুর পরেও তোকে অনেক ভালোবেসেছিলাম। আমাকে ধোকা দেওয়ার পরেও তোকে মাফ করেছিলাম, আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কি করলি? অন্য একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ের আগেই মেয়েটার সাথে খারাপ কাজ করলি, যার ফলে মেয়েটা আজ প্রেগনেন্ট। আর সেই মেয়েটাকেও ছেড়ে অন্য একটা মেয়ের সাথে লুতুপুতু করতে তোর লজ্জা করে না? ধুর, আমি কি বলছি, তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুরের আবার লজ্জা আছে নাকি? শেষবারের মতো দেখার জন্য একটু ঠেহাচ্ছিলাম, কিন্তু তোকে ঢাকাই আমার বড় ভুল হয়ে গেছে। এক্ষুনি তুই আবার বাসা থেকে বেরিয়ে যা, কোনো রাস্তার কুকুরের জায়গা আমার বাসায় নাই। আপু তুমি সম্পূর্ণটা আগে শোনো। আর কোনো কিছু বলা বা বোঝার দরকার নাই। আমি দাঁড়াতে পারছিলাম না, মাথা কেমন জানি করছিল। আমি দাঁড়াচ্ছি না বলে লিমার ভাই দাঁড়ানো ডাকতে লাগলো। হঠাৎ কোথা থেকে রনি ভাইয়া এসে লিমার গালে সজোরে ঠাস করে একটা চড় মারলো। আর একটা মারতে চাইলে আমি বসা অবস্থায় রনি ভাইয়ার হাত ধরলাম। রনি ভাইয়া হাঁটু গেড়ে বসে আমাকে ধরলো। এরপর বলল, আজকের জন্য তোমাকে অনেক কাঁদতে হবে, সারা জীবন কাঁদবে, কিন্তু কোনো লাভ হবে না, আর দারোয়ান ডাকতে হবে না, আমি সালাফিকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে রনি ভাইয়া আমাকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একাই পারছে না, পড়ে যেতে চাচ্ছি। হঠাৎ আপু এসে আর একটা হাত ধরলো। আমি তাকে শুধু একটা হাসি দিলাম আর লিমাকে বললাম, আমাকে মাফ করে দিয়েন, আপনার সাথে অনেক অন্যায় করছি, প্রতারণা করছি, অনেক কষ্ট দিচ্ছি আপনাকে, হয়তো আর কোনোদিন মাপ চাওয়ার সুযোগ পাবো না, মাফ করে দিয়েন। আপু আর রনু ভাইয়া আমাকে আমার গাড়ির কাছে নিয়ে আসলো, গাড়িতে বসিয়ে দিল। আপু গাড়ি থেকে নেমে যাচ্ছিল। আমি আপুর হাতটা ধরলাম আর কাছে নিয়ে এসে জোরে ধরে বললাম, আপু জানিস আজ কতদিন পর তোকে আপু বলে ডাকলাম? আপু সত্যি বলছি, তোর ভাইটা চরিত্রহীন না রে, আর তুই তো জানিস আমি লিমাকে ধোকা দেই নাই, আর কোনোদিন মাপ চাওয়ার সময় পাবো কিনা, আমাকে মাফ করে দিস। আর তোর ভাইটার কপালে আগের মতো একটা ভালোবাসার পরশ দিবি। বলতে দেরি হলো, আমি আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে কপাল লাগিয়ে কাঁদতে লাগলো আপু। আর রনি ভাইও আমাদের দেখে কাঁদছে। হঠাৎ আপু আমাকে ছেড়ে দিয়ে ছুটে বিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। আমি ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। বাসায় এসে ড্রাইভার আমাকে ধরে রুমে নিয়ে গেল। অন্যদিকে সিমি আর সাকিব এসে দেখে আমি নেই। লিমা সোফায় বসে কাঁদছে আর রনি ভাইয়া বাসায় ঢুকছে। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, সালাফি কই? ওই চরিত্রহীন জানোয়ারটার কথা আমার সামনে বলবি না। আমাকে ধোকা দিয়েছে তো দিয়েছে, এখন আরো একটা মেয়ের জীবন নষ্ট করে যাচ্ছিল, তাই মেরে বাসা থেকে বের করে দিয়েছি।
এই কথা বলতেই সাকিব নিজের সমস্ত শক্তি দিয়ে লিমাকে চড় মারতে থাকে। একসময় লিমার ভাই বাড়িতে আসলে তাকেও কলার ধরে মারতে থাকে। একসময় রনি ভাইয়া এসে সাকিবকে আটকায়, আর সিমি তো কেঁদে কেঁদে পাগল প্রায়। সাকিব বলতে শুরু করে, আজ তোকে সব বলবো, এতদিন চুপ ছিলাম আর না। লিমা, ওই দিনটার কথা মনে, যেদিন নদীর পাড়ে তুই আর সালাফি দেখা করতে গেছিলি। আমিও ছিলাম সালাফির সাথে। সেদিন তোর ভাই আমাদের দেখে ফেলে। ওই দিন রাতেই তোর ভাই ওদের বাসায় যায়, গিয়ে বলে তুই নাকি তোর ভাইকে বলেছিস তুই সালাফির সাথে টাইম পাস করছিস। তুই নাকি বলছিস সালাফি তোকে ইপটিজিং করে, তোকে নাকি খারাপ ইঙ্গিত করে, তুই নাকি সালাফির হাত থেকে মুক্তি চাস। তবুও নাকি সে তোর পিছনে বেহায়ার মতো পড়ে আছে। আবার সালাফিকে অন্য জায়গায় নিয়ে গোপনে বলে যদি সালাফি আবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলতে নাকি তার হাত কাঁপবে না, তার সম্মানটাই নাকি সবার আগে। সেদিন সালাফি তোর ভাইয়ের পা ধরে অনেক কান্না করে যাতে তোর কিছু না করে। এরপর তোর ভাই চলে যাওয়ার পর তোর বাবা ওকে কুকুরের মতো মারে আর একটা ঘরে বন্দি করে রাখে। কয়েকদিন তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। আমি জানালা দিয়ে চুপি চুপি করে খাবার দিতাম। কিছুদিন পর আমি ওর বাবার কাছে গিয়ে পা ধরে কান্না করি যাতে ঘর থেকে তাকে বের করে, না হলে সে মরে যেত। অবশেষে তিনি আমাকে ঘরের চাবি দেন। ঘরে ঢুকে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু তার মা বাবা বোন একটিবারের জন্য দেখতে চায় না। যে মা বাবা বোনের চোখের মনি ছিল তারাই তাকে অবহেলা করতে শুরু করে শুধু তোর জন্য। এর কিছুদিন পর জানতে পারে ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। সালাফি একবারের জন্য নিজের কথা না ভেবে কিডনি দিয়ে দেয়, কিন্তু তারাই তাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দেয়। তাহলে যে ও বলল ওর গার্লফ্রেন্ড নাকি প্রেগনেন্ট। তোকে ছাড়াও কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, আর তুই এইসব বিশ্বাস করে নিলি? একটাবারের জন্য সত্য মিথ্যা যাচাই করলি না? লিমা মাটিতে বসে কাঁদতে লাগলো। হঠাৎ উঠে ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, এসব কি সত্যি ভাইয়া? তুই না আমাকে বললি যে সেলফি আমাকে ধোকা দিয়েছে? তাহলে ওইসব ছবি কি মিথ্যে ছিল ভাইয়া? হই ভাইয়া বল না, ছবিগুলো কি মিথ্যা? কিসের ছবি? ওই দিন ভাইয়া সাকিব আর অন্য একটা মেয়ের ছবি দেখায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল সালাফি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ওই ছবি দেখে আমার ভীষণ রাগ ওঠে। সালাফিকে কল দেই কিন্তু রিসিভ করে না, তাই আমি ভেবে নিয়েছিলাম যে সাকিব আমাকে ধোকা দিয়েছে। ভাইয়া বল না, ওই ছবিগুলো কি মিথ্যা ছিল? লিমার ভাই কোনো কথা বলে না। ওনার নীরবতা দেখে লিমার ভাবি ঠাস ঠাস করে ওনাকে চড় মারে। লিমা মাটিতে পড়ে কান্না করছে। একটু পর সাকিবকে জিজ্ঞেস করে, আচ্ছা, ও যদি কোনো মেয়ের দিকে না তাকায় তাহলে আমাকে বিয়ে করতে বললো কেন? পেছন থেকে কেউ বলে ওঠে, তোমার সুখের জন্য। এমন কথায় সবাই পিছনে ফিরে তাকায়। দেখে আবির কথাটা বলতে বলতে বাড়িতে প্রবেশ করে। কেন? কি রনি ভাইয়া, আপনি বলবেন নাকি আমি বলবো? রনি ভাইয়া অনেকক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, সালাফির যে একটা কিডনি ছিল ওইটাও নষ্ট হয়ে গেছে। ওকে অনেকবার বলছি দেশের বাইরে নিয়ে যাই, কিন্তু ও বলেছে ও যে কয়দিন বেঁচে আছে ও সবার সাথে থাকতে চায়। অনেক রিকোয়েস্ট করছি বাট ও রাজি হয়নি। আর কিছু সময়ের অতিথি মাত্র সে। এই কথা শুনে সবাই কাঁদতে থাকে। বিয়ে বাড়ি যেন শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি শোনার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছে। সাকিব ও কান্নায় ভেঙে পড়েছে। আপু রনি ভাইয়াকে গিয়ে ঠাস করে একটা চড় মেরে বলে, এতদিন বলনি কেন আমার ভাইটা যে এত কষ্ট সহ্য করছে? একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করনি? আমার ভাইয়ের যদি কিছু হয় আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমাকে মাফ করে দাও। সালাফি আমাকে কসম দিয়েছে তাই কাউকে কিছু বলি নাই। আপু রনি ভাইকে জোরে ধরে বলে, আমার ভাইয়ের কাছে যাব। মা তো জ্ঞান হারিয়েছে অনেক আগে, এখনো জ্ঞান ফেরে নাই। বাবা মাকে ধরে কান্না করতেছে। লিমা কাঁদতে কাঁদতে ওর ভাইয়ের কাছে গিয়ে বলে, এবার তুই খুশি তো ভাইয়া? সালাফির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, তোমাকে ডিভোর্স দিব। তখন বুঝবে ভালোবাসার মানুষকে ছাড়া থাকা কত কষ্টের। এদিকে সাকিব কল করেই যাচ্ছে, কিন্তু আমার ফোন রিসিভ করার শক্তি নাই। সাকিব রনি ভাইকে বলে, সালাফি কোন দিকে গেছে বলতে পারেন? বাসায় গেছে। সাকিব প্লিজ আমাকে নিয়ে চল তোদের সাথে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তুই প্লিজ নিয়ে চল। লিমা সাকিবের পা ধরে কাঁদতে কাঁদতে বলে। অবশেষে সবাই গাড়ি নিয়ে সবাই বাসায় চলে আসে।
সাকিব সিমিকে কোলে নিয়ে দৌড়ে আমার রুমে আসে। আমার রুমে আসতে আমাকে দেখে, চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে এসে আমার মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে। এই সালাফি ওঠ, দেখ আমি এসে গেছি। সব আমাকে বলতে পারলি আর এই কথাটা আমাকে বললি না। এই সালাফি আমার দিকে তাকা, দেখ দেখ তোর ভাই চলে আসছে, আমি তোর কিচ্ছু হতে দেবো না। সাকিব সিমিকে কোলে নিয়ে রুমে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি আর মরণ যন্ত্রণায় কাতরাচ্ছি। সাকিব সিমিকে কোনো রকম বিছানায় শুয়ে দিয়ে আমার কাছে দৌড়ে আসে, আমার মাথা কোলে নিয়ে চিৎকার করে আমাকে ডাকতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কিছু বলতেও পারছি না, জিভ উল্টে যাচ্ছে। ইতিমধ্যে সবাই রুমে এসে গেছে। লিমা আমার অবস্থা থেকে দৌড়ে আমার কাছে এসে সাকিবের কোল থেকে মাথাটা নিজের বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হই, তোমার কি হয়েছে বলো, আমাকে বলো, কোথায় কষ্ট হচ্ছে? দেখো, আমি এসে গেছি, আর তোমার কষ্ট হবে না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না। তুমি না বলেছিলা আমরা বিয়ে করব, আমাদের একজন রাজকন্যা হবে, আমরা তাকে নিয়ে সারা দিন মজা করব। তবে আজ কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? প্লিজ আমাকে একা রেখে যেও না। অভিমান করে আছো তো তোমাকে কষ্ট দিয়েছি বলে? আচ্ছা, যত পারো আমাকে মারো, তবুও আমাকে জিন্দা লাশ বানিয়ে চলে যেও না। আমি সইতে পারবো না। তুমি তোমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আজ কেন এত নিষ্ঠুর হচ্ছ? এইসব বলে লিমা কাঁদতে লাগলো। আমি সাকিবকে হাতের ইশারায় টেবিলের উপর দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি বাসায় এসেই সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি। সাকিব চিঠিটা হাতে নিল, ওইদিকে আপু অজ্ঞান হয়ে আছে আর রনি ভাই আপুকে ধরে আছে। সাকিব যখন চিঠিটা খুলতে যাবে তখনই আবির এসে বলল, এখন চিঠি পড়ার টাইম নেই, আপনি সালাফি বাইকে দৌড়ুন, হাসপাতালে নিতে হবে। আবির আর সাকিব আমাকে নিয়ে দ্রুত গাড়িতে উঠলো। রনি ভাইয়ের সহ সবাই অন্য গাড়িতে উঠলো। আমাদের সাথে সিমিও আছে। সিমির কারো জানি জ্ঞান ফিরছে না। সাকিব কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে বন্ধু, অন্যদিকে ভালোবাসা। হাসপাতালে এসে সাকিব কোলে করে দ্রুত আমাকে নিয়ে ভেতরে যায়। রনি ভাই আগেই ওটি তৈরি রাখতে বলেছিল, তাই দ্রুত আমাকে ওটিতে নেওয়া হয়। আবির সিমিকে অন্য ডাক্তার দেখিয়ে স্যালাইন পুশ করে রাখে। রনি ভাই ওটিতে ঢুকে যায়। কিছুক্ষণ পর সিমির জ্ঞান ফিরে, ও পাগলের মতো করতে থাকে। সাকিব ওকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আসে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গোটা হাসপাতাল ওর কান্নায় কাঁপছে, কেউ ওকে আটকাতে পারছে না। রনি ভাই ওটিতে ঢুকে দেখে আমি কিছু একটা বলতে চাচ্ছি, তখন রনি ভাই একটা কলম আর খাতা এনে দেয়। আমি জাস্ট লিখতেই কলম হাত থেকে পড়ে গেল। রনি ভাই দ্রুত বাইরে এসে বলে, সিমি দ্রুত আসো, তোমার ভাইয়া তোমাকে দেখতে চাচ্ছে। সিমি দ্রুত ওটির ভেতরে প্রবেশ করে দেখে আমি বেডে শুয়ে কাতরাচ্ছি। সিমি দৌড়ে আমার কাছে এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমনভাবে কাঁদছে যে কিছু বলতে পারছে না। কাঁদতে কাঁদতে আবার বেহুশ হয়ে পড়লো। সাকিব ওকে ধরে বাইরে এনে চোখে পানি দিতেই আবারও জ্ঞান ফিরলো, কিন্তু এবার আর চিৎকার করছে না। সাকিবের কোলে ছোট বাচ্চার মতো শুয়ে একদিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। অন্যদিকে রনি ভাই আমার বিভিন্ন টেস্ট করছে আর কিডনির ব্যবস্থা করছে। হঠাৎ সাকিবের চিঠিটার কথা মনে পড়লো। চিঠিটা বাইর করে আবিরকে দিল পড়ে শোনাতে, কারণ ওর পড়ার শক্তি নাই। আবির চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে লিখছিলাম, সবাই আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন, এরপর থেকে আরো ভালো থাকবেন, কারণ আজকের পর থেকে আর এই কুলাঙ্গারটার মুখ দেখতে হবে না। আব্বা, আম্মা, আমাকে মাফ করে দিও। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের সম্মান নষ্ট করেছি, আপনাদের অন্যের সামনে ছোট করেছি, কিন্তু আব্বা আমি কোনোদিন আপনাদের সম্মান নষ্ট করতে চাইনি। আপনাদের আমি নিজের জীবনের চেয়েও ভালোবাসি। আপনারা আপু, সাকিব আর লিমাই ছিলেন আমার পৃথিবী, কিন্তু সাকিব ছাড়া সবার কাছে আমি অপমান, অবহেলা ছাড়া কিছুই পাইনি আব্বা। আচ্ছা, সেই বয়সে তো সবাই ভুল করে, আমিও না হয় করেছিলাম, তাই বলে কি আমি এতটা অবহেলা আমার প্রাপ্য ছিল? জানো আব্বা, আপু না আমাকে সবার সামনে চরিত্রহীন বানিয়েছে, সবার হাতে মার খাইয়েছে। মানুষের মার যতটা গায়ে লাগছিল তার চেয়ে বেশি লেগেছিল তার কথাগুলো। যে বোনকে আমি নিজের মায়ের সম্মান দিয়েছিলাম, সেই বোন বলে রাস্তায় নাকি আমি ওকে টিজিং করছি। আচ্ছা যাই হোক, তোমাদের তো সার যেমন কিছু দিতে পারি নাই। আমার আলমারিতে তোমার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা বোরকা রেখেছি। প্লিজ আমার মরায় খাটিয়ায় ঘাড়ি নেওয়ার আগেই সেই পাঞ্জাবিটা পরে নিয়েন। ও বাবা, বলো না পড়বে, পড়বে তো বাবা? প্লিজ তোমার এই লম্পটটার শেষ উপহারটা রেখো, আর সেখানে কিছু টাকা আছে, আমার মরার কাপড় কেনো, আর বাকি টাকা দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করিও। আর ওই যে সেমি, ও আমার খুব আদরের বোন, ওকে আগলে রেখো, নিজের আর একটা মেয়ে মনে করে রেখে দিও।
আর আপু, আমি সত্যি চরিত্রহীন না রে, তোকেও তো কিছু দিতে পারি নাই। আমার আলমারিতে তোর মেয়ের জন্য একটা লকেট রেখেছি, প্লিজ তোর এই চরিত্রহীন ভাইটার শেষ উপহারটা তোর মেয়ের গলায় পরিয়ে দিস। আর লিমা, তোকে বলছি, প্লিজ আমাকে মাফ করে দিস। আমি সত্যি তোকে ধোকা দেইনি রে, আমি তোকে ঠকাইনি। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, তাই তোকে কষ্ট দিতে চাইনি। আমি আমার রোগের কথা বললে তুমি অনেক কষ্ট পেতে, আর আমার মৃত্যুর পর তোমার কষ্ট হতো আমাকে ছাড়া থাকতে। তাই আমাকে ভুল বোঝানোর জন্য আমার গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম। সত্যি বলতে, আমি তোমার পরে কোনো মেয়ের দিকে ওইভাবে তাকাইনি, মনে আছে তোর? আমি বলছিলাম তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে কবুল বলার আগে যেন মরণ হয়। দেখো, আজ আল্লাহ তাআলা আমার কথা শুনেছে। তোমার তো লাল বেনারসি অনেক পছন্দের, তাই না? আলমারিতে দেখিও একটা লাল বেনারসি রেখেছি, পরে তোমাকে খুব মানাবে। আমার তোমাকে দেখার সৌভাগ্য হলো না, শেষবারের মতো দেখতে গেছিলাম, তাও তোমার অপমান আর অবহেলা ছাড়া কিছুই পেলাম না। আচ্ছা, আমাকে মাফ করে দিও, আর আবিরের সাথে ঘর বেঁধো। ছেলেটা অনেক ভালো। সাকিব, আমাকে মাফ করে দিস দোস্ত, শেষবারের মতো তোর সাথে কথা বলতে পারলাম না। আমার সমস্যার কথা বললে তুই অনেক কষ্ট পেতিস, তাই বলি নাই। আমাকে মাফ করে দিস, তোকে কিছুই দিতে পারলাম না। আমার জীবনের শ্রেষ্ঠ জিনিসটাকে তোর কাছে রেখে গেলাম, আগলে রাখিস প্লিজ, কোনোদিন কষ্ট দিস না। আর আপু, আমাকে মাফ করে দিস রে, শেষবারের মতো তোর ভাইটা মুখটাও দেখতে পারলি না, খুব ইচ্ছে করছিল। শেষবারের মতো তোর মুখটাও দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ দিল না রে। ভালো থাকিস, আর পাগলামি করিস না, আমি সবসময় তোর পাশেই আছি। আমার জন্য একটু দোয়া করিস, আর কাঁদবি না কিন্তু, নাহলে আমি কষ্ট পাবো। তুই কি চাস তোর ভাইয়ে কষ্ট পাক? যাই হোক, ভালো থাকিও সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই কাঁদতে লাগলো, কান্নার আওয়াজে হাসপাতাল শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি কান্না করতে করতে সাকিবের কোলে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর রনি ভাই চোখে পানি নিয়ে ওটি থেকে বেরিয়ে পড়লো। সালাফিকে বাঁচাতে হলে একটা কিডনির দরকার, কিন্তু কিডনি কোথাও পাওয়া যাচ্ছে না। লিমা দৌড়ে গিয়ে রনি ভাইয়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমার থেকে একটা কিডনি নিয়ে নেন, ওর আর আমার রক্তের গ্রুপ এক, প্লিজ আপনি না করবেন না, আমার কিডনি নিয়ে ওকে বাঁচান, দরকার হলে 2টা নেন, তবুও ওকে বাঁচান। রনি ভাইয়া কোনো উপায় না পেয়ে লিমার কথায় রাজি হয় এবং তাকে নিয়ে ওটিতে ঢুকে। অনেকক্ষণ কোনো খবর নাই, সবাই বাইরে কাঁদছে। রনি ভাই কান্না করতে করতে অটি থেকে বের হয়ে হাঁটু গেড়ে বসে পড়লো। সাকিব দৌড়ে তার কাছে গিয়ে বলে, সালাফের কি খবর ভাইয়া? রনি ভাই কোনো কথাই বলছে না, শুধু কাঁদতেছে। ভাইয়া বলেন না, সালাফের কি অবস্থা? ও ঠিক আছে তো? আমাকে তোমরা সবাই মাফ করে দিও, আমি ওকে বাঁচাতে পারি নাই। এই কথা বলে রনি ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো। সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বলছে না। আপু এসে রনি ভাইকে ঠাস ঠাস করে চড় মারতে মারতে বলতে লাগলো, তুমি মিথ্যে বলছো তাই না? বলো, তুমি মিথ্যে বলছো? তুমি মজা করছো? হেই, কথা বলছো না কেন? তুমি আমার ভাইকে মেরে ফেলেছো, তুমি খুনি। তুমি আমার ভাইকে এনে দাও, তুমি আমার ভাইকে এনে দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। এই বলে কাঁদতে কাঁদতে রনি ভাইকে জড়িয়ে ধরলো। সিমি কিছু না বলে উঠে ওটিতে ঢুকে গেল। সাকিব সিমিকে আটকাতে চাইলো, কিন্তু পারলো না। সিমি ওটিতে ঢুকে দেখে আমার গোটা শরীর কাপড়ে মোড়ানো। সিমি শান্তভাবে আমার মাথার কাছে বসে আমার মাথাটা কোলে নিয়ে কপালে একটা ভালোবাসার পর শিখে দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমাচ্ছিস? আচ্ছা ঘুমা, আমি তোর মাথা টিপে দিচ্ছি। দেখো আমার ভাইয়া ঘুমাচ্ছে, আর রনি ভাইয়া কি সব উল্টো পাল্টা বলছে। কেউ আমার ভাইয়াকে ডিস্টার্ব করবে না। ভাইয়া ঘুম থেকে উঠলে আমার সাথে কথা বলবে, আমার লক্ষ্মী বা। আর কিছু বলতে পারলো না, বেড থেকে পড়ে যেতে লাগলো। সাকিব দৌড়ে গিয়ে ধরলো। এরপর আমাকে বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। শেষ গোসলটা সাকিব দিল, আমাকে খাটে ওঠানো হলো। বাবা আজকে আমার দেওয়া লাল পাঞ্জাবি পরেছে। আমাকে শেষবারের মতো সবাই দেখতে লাগলো। সাকিব সিমিকে ধরে আমার খাটের কাছে নিয়ে আসলো। সিমি আমাকে দেখে আমার খাটের উপর হুমড়ি খেয়ে বলতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, আমার সাথে কথা বলবি না? সবার মতো আমার উপর ওকে রাগ করে থাকবি? আমি কি করছি বল? তুই না আমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসিস, পারবি আমাকে ছেড়ে থাকতে? ও ভাইয়া, কথা বল না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে ভাইয়া, আমাকে ছেড়ে যাস না রে ভাইয়া, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। তুই না কথা দিয়েছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না, তাহলে আজকে এত স্বার্থপর হচ্ছিস? ভাইয়া তুই ওঠ, আমার এই সব ছেড়ে অনেক দূরে চলে যাব ভাইয়া। এ ভাইয়া, ভাইয়া বলে চিৎকার দিতেই সাকিব সিমিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে, বলো। ভাইয়া আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমরা আমার ভাইকে নিয়ে যেও না, আমি থাকতে পারবো না ভাইয়াকে ছাড়া।
ধুর পাগলি, সালাফের কিচ্ছু হয়নি, ওর অপারেশন চলছে, তুমি খারাপ স্বপ্ন দেখছো। সিমি দেখে সত্যি তো। সিমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর রনি ভাইয়া হাসি মুখে ওটি থেকে বেরিয়ে এলে সাকিব আর সিমি রনি ভাইয়ের কাছে গিয়ে বলে, সালাফের কি অবস্থা ভাইয়া? আমার ভাইয়া ভালো আছে তো? সেলফি এখন বিপদমুক্ত। আমি আমার ভাইয়াকে দেখবো, তোমরা আমার ভাইয়ের কাছে নিয়ে চলো। একটু পর বেডে শিফট করব, জ্ঞান ফিরলে দেখা করিও। লিমা কেমন আছে ভাইয়া? একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন ভালো আছে। একটু পর আমাকে আর লিমাকে একই রুমে শিফট করা হয়েছে, দুইটা বেডে একখানে করে। আমার আগে জ্ঞান ফিরে পাশে তাকে দেখি সিমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদতেছে। আমার চোখ খোলা দেখে একটু মুচকে হাসি দিয়ে বলল, ভাইয়া তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অন্য পাশে দেখি লিমা শুয়ে আছে আর এক ধ্যানে আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সাকিব রুমে ঢুকতেই ওকে হাতের ইশারায় ডাকলাম। ও আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, তোর সাথে কোনো কথা নাই, তুই আমাকে বন্ধু ভাবিস না। এই কথা বলতেই আমি ওকে আরো কাছে নিয়ে আসলাম, এসে জড়িয়ে ধরলাম। দুজনেই কাঁদছি। সবাই একে একে এসে দেখা করে গেল। সিমি যায়নি। সাকিব লিমার দিকে তাকিয়ে সিমিকে বলে, চলো একটু বাইরে যাই আমরা। না, আমি কোথাও যাব না। সাকিব সিমিকে অনেক বুঝিয়ে নিয়ে যায়। আমি লিমার দিকে না তাকিয়ে বললাম, আপনি এখানে কেন? লিমা কোনো কিছু না বলে আমার কাছ থেকে সরে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারি না। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি চোখের জলে। আমি আর পারছি না, আমাকে আর কষ্ট দিও না প্লিজ। দরকার হলে নিজ হাতে শাস্তি দাও, মেরে ফেলো, তবুও আমার সাথে রাগ করে থেকো না। তোমার হাতে মরলেও আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না। তোমার বাসায় তো অনেক কাজের মানুষ আছে, আমাকেও একজন কাজের মানুষের মতো বাড়ির একটা ছোট্ট কোণায় থাকতে দিও। সত্যি বলছি, এবার আমাকে ছেড়ে চলে গেলে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। আমি আর ওকে কষ্ট দিতে পারলাম না। সত্যি মেয়েটাও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। তাই ওকে আমি জড়িয়ে ধরে বললাম, ধুর পাগলি, তোমাকে ছেড়ে আমি নিজেও বাঁচবো না। আর একবার মরার কথা বললে ঠ্যাং ভেঙে দেব। লিমা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি করবেন বলেন? ভালোবাসার মানুষ যতই অপরাধ করুক না কেন, একটু ভালোবাসা দিলে সব ভুলে যায়। 5 বছর পর লিমা আর আমার বিয়ে হয়েছে এবং একটা রাজকন্যাও হয়েছে আমাদের। সাকিব আর সিমিরও বিয়ে হয়েছে। ওদের ছেলে আমার মেয়ে আর সাকিবের ছেলে সব সময় খেলা করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় হলে ওদের বিয়ে দেবো। এখন বাবা মা, সিমি, সাকিব, লিমা আর আমাদের রাজকন্যা এবং সিমির রাজপুত্রকে নিয়ে আমার বড় সংসার। আমরা সবাই এক ভাষাতেই খুব সুখে শান্তিতে আছি। দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। আল্লাহ হাফেজ।